আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা কথা বলবো কোষ বিভাজন চ্যাপ্টারটা নিয়ে। দেখো, শব্দের মাঝেই আছে ভাই এই বাক্যটা কি কোষ বিভাজন, মানে একটা কোষ থেকে আমাদের আরেকটা কোষ তৈরি হবে। এখন একটা কোষ থেকে যখন আরেকটা কোষ তৈরি হয় তখন আসলে দুই ভাগে ভাগ হয়ে সাধারণত দুইটা কোষ তৈরি হয়। এই যে ভাই আমাদের কোষ বিভাজনটা, এই যে আমাদের কোষটা বিভাজিত হয়ে নতুন একটা কোষ তৈরি হচ্ছে, এই যে প্রথম কোষ এটা হলো ভাই আমাদের মাতৃকোষ, এবং তা থেকে আমাদের যে ডটার সেল তৈরি হচ্ছে, মাদার সেল থেকে যে ডটার সেল তৈরি হচ্ছে বা অপত্য কোষ যে তৈরি হচ্ছে, এই প্রসেসটাকে আমরা কি বলি ভাইয়া? কোষ বিভাজন বলি। এখন এই যে কোষ বিভাজন, এই কোষ বিভাজনটা সর্বপ্রথম কোন বিজ্ঞানী লক্ষ্য করে? এই কোষ বিভাজনটা সর্বপ্রথম লক্ষ্য করে ভাইয়া বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। কে ভাইয়া? বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। এখন এই বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং এটা কার মাঝে মানে লক্ষ্য করে? লক্ষ্য করে হলো সামুদ্রিক সামুদ্রিক স্যালামান্ডার। ভাই এটা ভেরি 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 ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, যে ভাই কার মাঝে এটা দেখতে পাই ভাইয়া? সামুদ্রিক স্যালামান্ডার। এবং এইটার বৈজ্ঞানিক নাম কি ভাইয়া? এটার বৈজ্ঞানিক নাম ভাই আমাদের মাঝে মাঝে দিয়ে দেয়, সেটা কি ভাই? আমাদের ফিটুরাস, ফিটুরাস ম্যাকুলোসা। ওকে, এটি হলো ভাই আমাদের মোটামুটি যে কোষ বিভাজন, সেই কোষ বিভাজন থেকে একদম শুরুর দিক থেকে যে ভাই আসার মতন প্রশ্ন। এখন এই কোষ বিভাজন আসলে ভাই কত ধরনের? এই কোষ বিভাজন আসলে ভাই আমাদের কত ধরনের? এই কোষ বিভাজন হলো ভাই আমরা বলি তিন ধরনের। কয় ধরনের ভাইয়া? তিন ধরনের। কি কি? এক নাম্বার হলো ভাই আমাদের অ্যামাইটোসিস। এক নাম্বার কি ভাই? আমাদের অ্যামাইটোসিস। দুই নাম্বার যদি বলি, দুই নাম্বার হলো ভাই আমাদের মাইটোসিস। তিন নাম্বার হলো ভাই আমাদের মিওসিস। এখন এই অ্যামাইটোসিস বলো বা এই মাইটোসিস বলো বা মিওসিস বলো, প্রত্যেকটারই ভাই আমাদের আলাদা নাম আছে, এবং এই আলাদা নামগুলো আমাদের পরীক্ষায় সরাসরি প্রশ্ন আসে। তাহলে এই অ্যামাইটোসিস এটা আরেক নাম কি? এটার আরেকটা নাম হলো আমাদের প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন, বা যদি আমি ইংরেজিতে বলি, বা এটা হলো আমাদের ডিরেক্ট সেল ডিভিশন। এটা কি ভাই? আমাদের ডিরেক্ট সেল ডিভিশন। এবং এইটাতে আমরা কি বলি? এটাতে আমরা বলি হলো মাইটোসিস ছাড়া যা যা হয়। ওকে, তারপরে এই যে আমাদের মাইটোসিস, এই মাইটোসিসের আরেক নাম কি? এটা আরেক নাম হলো ভাই আমাদের সমীকরণিক, সমীকরণিক কোষ বিভাজন। এই সমীকরণিক কোষ বিভাজন এটার ইংরেজি কি ভাইয়া? এটার ইংরেজি হলো ভাই আমাদের ইকুয়েশনাল সেল ডিভিশন। কি ভাইয়া? ইকুয়েশনাল সেল ডিভিশন। ভাই আমাদের সরাসরি প্রশ্ন আসে যে ভাই মাইটোসিসকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, এটা আমরা পরবর্তীতে জানতে পারবো। তারপরে ভাই এই মেয়োসিস, মেয়োসিসের অপর নাম কি? মেয়োসিসের আরেক নাম হলো হ্রাসমূলক কোষ বিভাজন। এটা আরেক নাম কি ভাই? আমাদের হ্রাসমূলক কোষ বিভাজন বা রিডাকশন সেল ডিভিশন। ওকে, এখন এই যে আমরা যখন কোষ বিভাজন পড়তে আসব, যখন আমরা কোষ বিভাজন পড়তে আসব, তখন আমাদের দুইটা শব্দের সাথে পরিচিত হতে হবে। একটা হলো আমাদের হ্যাপ্লয়েড, আরেকটা হলো আমাদের ডিপ্লয়েড। একটা হলো হ্যাপ্লয়েড, একটা হলো ডিপ্লয়েড। এই যে আমাদের হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েডকে আমরা প্রকাশ করি এন দ্বারা, এবং ডিপ্লয়েডকে আমরা প্রকাশ করি টু এন দ্বারা। এখন এন আর টু এন দ্বারা আসলে কি বোঝায় ভাইয়া? এন দ্বারা বোঝায় এক সেট ক্রোমোজোম। এন দ্বারা কি বোঝায় ভাইয়া? এক সেট ক্রোমোজোম। আর টু এন দ্বারা কি বোঝায়? টু এন দ্বারা বোঝায় ভাইয়া দুই সেট ক্রোমোজোম। যদি কারো ভাইয়া এক সেট ক্রোমোজোম থাকে সেটাকে আমরা বলবো হ্যাপ্লয়েড। কারো যদি ভাইয়া দুই সেট ক্রোমোজোম থাকে সেটা ক্ষেত্রে আমরা কি বলবো ভাইয়া? ডিপ্লয়েড। ওকে, এই কয়েকটা হলো ভাই আমাদের মোটামুটি বেসিক কথাবার্তা। এখন আমরা ভাইয়া একে একে অ্যামাইটোসিস থেকে শুরু করি। যদি আমরা ভাইয়া অ্যামাইটোসিস থেকে শুরু করি, অ্যামাইটোসিস আসলে কি ভাই? অ্যামাইটোসিস সেল ডিভিশন ভাইয়া এই যে দেখতে এইরকম। এটা হলো ভাই আমাদের কি? এটা হলো আমাদের অ্যামাইটোসিস সেল ডিভিশন। এখন এই অ্যামাইটোসিস সেল ডিভিশনে কি হচ্ছে? এই অ্যামাইটোসিস সেল ডিভিশনে সরাসরি যে দেখো মাতৃকোষ থেকে একদম মাঝখানের দিকে খাঁজ তৈরি হয়ে একদম বরাবর এরকম আলাদা হয়ে যাচ্ছে অপত্য কোষে। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ভাইয়া অ্যামাইটোসিস সেল ডিভিশন। এখন এইটা কাদের মাঝে দেখা যায়? এইটা কাদের মাঝে দেখা যায়? আমরা বলি এটা দেখা যায় বে এর মাঝে। কার মাঝে ভাইয়া? বে। বে দ্বারা কি বোঝায়? বি দ্বারা বোঝায় হলো ভাইয়া ব্যাকটেরিয়া। এ দ্বারা বোঝায় হলো ভাই আমাদের অ্যামিবা। ওয়াই দ্বারা আমরা বোঝাই ইস্ট। এখন এই ব্যাকটেরিয়ার ব্যাপারে আবার একটা কথাবার্তা বলা আছে, সেটা কি?
যে ব্যাকটেরিয়ার যে আমাদের ভাই ডিভিশন, ব্যাকটেরিয়ার যে ডিভিশন, এটার একটা বিভাজন কি ভাই আমাদের দ্বিভাজন। তার মাঝে একটা কি ভাই আমাদের এই দ্বিভাজন, এই দ্বিভাজনটা আসলে ভাই আমাদের অ্যামাইটোসিস এর মতোই। এর জন্য আমরা বলি কি যে ভাই আমাদের ব্যাকটেরিয়াতে অ্যামাইটোসিস প্রক্রিয়াতে কি হয়, ভেসেল ডিভিশন হয়। ওকে, এখন এই অ্যামাইটোসিস নিয়ে আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো একজন বিজ্ঞানীর উক্তি, একজন বিজ্ঞানীর উক্তি, একজন বিজ্ঞানী যার নাম আমরা বায়োলজি পড়তে যাই অনেকবার পাই, সেটা হলো বিজ্ঞানী স্ট্রেসবার্গার। বিজ্ঞানী স্ট্রেসবার্গার, এই বিজ্ঞানী স্ট্রেসবার্গার কি বলছে? বিজ্ঞানী স্ট্রেসবার্গার কি বলছে যে ভাই আমাদের যত ধরনের কোষ বিভাজন আছে, মানে কি ভাই অ্যামাইটোসিস, মাইটোসিস বা মিওসিস, এখন এই যে উন্নত বা জটিল, এনে কি বলছে ইনি যে ভাই উন্নত ও জটিল, মানে কি, মানে আসলে বোঝাইছে মাইটোসিস আর মিওসিস, মানে যত ধরনের উন্নত বা জটিল কোষ বিভাজন আছে সবগুলা ভাই আমাদের তৈরি হয়েছে বা উৎপত্তি হয়েছে ভাই আমাদের অ্যামাইটোসিস থেকে। কি থেকে ভাইয়া? অ্যামাইটোসিস থেকে। ওকে, তার একটু, তার এই উক্তিটা আমরা মনে রাখবো, এটা থেকে ভাই আমাদের এমসিকিউ তে প্রশ্ন আসে। গেল, সো এটা যদি আমি বলি ভাই এটা হলো আমাদের অ্যামাইটোসিস। এখন আমরা প্রবেশ করব ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো মাইটোসিস। এই চ্যাপ্টারে যদি বলো যে সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, তাহলে হলো মাইটোসিস এবং মেয়োসিস, তার মাঝে এই মাইটোসিসে আমরা এখন প্রবেশ করব। এখন এই মাইটোসিস সেল ডিভিশন আসলে কি? মাইটোসিস সেল ডিভিশন আসলে কি? কিছুই না, ধরো একটা সেল আছে, সেই সেল থেকে আমাদের এই রকমই দেখতে দুইটা সেল তৈরি হবে। এটার ভাই আমাদের ক্রোমোজোম নাম্বারও সেম থাকবে, এটা ভাই আমাদের ক্রোমোজোম নাম্বারও সেম থাকবে, তারপর ভাই আকার আকৃতিও সেম থাকবে। আমাদের এই যে কি জানি বলে যে ক্রোমোজোম নাম্বার, তারপর হলো আমাদের সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন হবে, এবং সমগুণ সম্পন্ন হবে। এবং যেহেতু আমাদের এই যে মাতৃকোষ, এটা হলো আমাদের মাতৃকোষ, এটা হলো আমাদের অপত্য কোষ, যেহেতু এই মাতৃকোষ আর অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান, মানে এটার আকৃতিও সমান এবং সমগুণ সম্পন্ন, সেহেতু এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি সমীকরণিক কোষ বিভাজন। এটাকে আমরা কি বলতে পারি ভাইয়া? সমীকরণিক কোষ বিভাজন, সমীকরণিক কোষ বিভাজন। ওকে, গেল। এখন এই যে মাইটোসিস, এই মাইটোসিসের আসলে দুইটা ধাপ আছে, এই মাইটোসিসের দুইটা ধাপ আছে। এখন এই মাইটোসিসটা হবেই বা কেন? এই মাইটোসিসটা কেন হয়? হ্যাঁ দেখো, এই যে কোষ বিভাজন বা আমাদের যে বিভাজনটা, এই বিভাজনটা খুব কম সময় ধরে হয়। যদি আমি একটা সেল সাইকেলের ছবি দেখি, তাহলে দেখো এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই যে দশাটা, এটা হলো আমাদের প্রস্তুতি দশা, বা এই সময় আমাদের কোষটা যে ডিভিশন হবে এটার জন্য প্রিপেয়ার হয়, এবং এটাকে আমরা বলি ভাইয়া ইন্টারফেস। কি বলি ভাইয়া? ইন্টারফেস। কি বলি? ইন্টারফেস। এবং খুব অল্প সময় ধরে প্রায় 5 থেকে 10% কি থাকে ভাই আমাদের? মাইটোসিস থাকে। এখন এই ইন্টারফেসকে যদি আমি আরেকভাবে দেখাই যে ভাই টোটাল যে জিনিসটা ইন্টারফেস এবং মাইটোটিক ফেজ, এই পুরা ফেজটাকে আমরা বলি হলো সেল সাইকেল। দুইটা মিলে আমরা কি বলি ভাইয়া? সেল সাইকেল বা কোষ চক্র। এখন এই যে কোষ চক্র, এই যে ভাই আমাদের কোষ চক্র, এই কোষ চক্র দুইজন বিজ্ঞানী দিছে। এই কোষ চক্র ভাইয়া দুজন বিজ্ঞানী এই কোষ চক্র নিয়ে আলোচনা করছে। সে দুজন বিজ্ঞানীর নাম কি? ভেরি 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 ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, হাওয়ার্ড, হাওয়ার্ড এবং পেল্ক। হাওয়ার্ড এবং পেল্ক, এই দুজন বিজ্ঞানী আমাদের সেল সাইকেল নিয়ে আলাপ আলোচনা করছে। এই যে ভাইয়া সেল সাইকেল নিয়ে আলাপ আলোচনা করছে, এই সেল সাইকেলকে তারা 3টা ধাপে ভাগ করছে। সেই 3টা ধাপ কি কি? এক নাম্বার, এক নাম্বার হলো কি যে ভাই সেলটা যদি আমাদের ডিভিশন হইতে হয়, সর্বপ্রথম সেটা সৃষ্টি হইতে হবে। কি হইতে পারে? হবে ভাই আমাদের সৃষ্টি হইতে হবে। সৃষ্টি হওয়ার পর কি হবে? সৃষ্টি হওয়ার পর সেটা ভাই একটু বড় হইতে হবে, বৃদ্ধি হইতে হবে, নাহলে তো ভাই একদম সৃষ্টি হওয়ার সাথে সাথে ডিভিশন হতে পারবে না। এবং তারপরে পরবর্তীতে কি হবে ভাই? বিভাজন হবে। তার পরবর্তীতে কি? বিভাজন হবে। এই বিভাজনটাকে সে ফেলে দিছে ভাই মাইটোটিক ফেজে, এবং সৃষ্টি এবং বৃদ্ধি, মানে আমাদের যে মাইটোটিক ফেজে সৃষ্টি হইলো, তারপর যে বৃদ্ধি, এই বৃদ্ধিটা আমাদের কোন ফেজে ভাই? আমাদের ইন্টারফেজে। এবং এই যে ইন্টারফেস, এই ইন্টারফেসটা আবার 3 ধাপে বিভক্ত। কি কি? একটা G1, তারপরে S, তারপর G2। এখন এইটা পার্সেন্টেজ আমাদের লাগে, এই পার্সেন্টেজটা আমরা এইটা থেকে যদি দেখি যে ভাই আমাদের G1, এই G1 এ আমাদের কাটায় হলো 30 থেকে 40% সময়। কত পার্সেন্ট সময় ভাইয়া? 30 থেকে 40%। এস দশায় কাটাই হলো ভাই আমাদের 30 থেকে 50%, আর G2 তে ভাইয়া 10 থেকে 20, আর মাইটোটিক ফেজে 5 থেকে 10% কাটাইলো।
তারপর আসে ভাই আমাদের মাইটোটিক ফেজ। এই মাইটোটিক ফেজ আবার দুই ধরনের, একটা হলো ভাই আমাদের নিউক্লিয়াসের বিভাজন যেটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস, আর একটা হলো সাইটোপ্লাজমের ডিভিশন, সেটাকে আমরা কি বলি ভাইয়া, সাইটোকাইনেসিস। ওকে, এই নিউক্লিয়াসের ডিভিশনকে আমরা আরো 5টা উপদশায় ভাগ করতে পারি বা 5টা দশায় ভাগ করতে পারি। কি কি? এটা হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই কয়েকটা হলো আমাদের দশা। ওকে, এখন আমরা সিরিয়ালি আগাই। আমরা তো জানলাম যে ভাই সেল সাইকেল এটা কি, যে ভাই আমাদের শুরুতে একটা কোষ সৃষ্টি হবে, তারপর বৃদ্ধি হবে, তারপর বিভাজন হবে। এখন এটাতে আসলে মেইনলি কয়টা ধাপ? দুইটা ধাপ, একটা হলো ইন্টারফেজ আর একটা হলো আমাদের মাইটোটিক ফেজ। ইন্টারফেজের আবার 3টা ধাপ, কি কি? G1, S, G2। আবার মাইটোটিক ফেজের কয়টা ধাপ? 2টা ধাপ, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, মানে নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজন আবার কি কি? ভাই প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখন আমরা আগে একটু ইন্টারফেসটা পড়ে নিই। আমরা আগে একটু ইন্টারফেস পড়ে নিই। ভাই ইন্টারফেসের ব্যাপারে কি কি জানতে হয়? হ্যাঁ দেখো, সর্বপ্রথম যদি আমরা কোষ চক্রই শুরু করি, ইন্টারফেসটা আরো পরে আসে। কোষ চক্র থেকে আমাদের কিছু এমসিকিউ জানতে হয়। কোষ চক্র থেকে আমাদের কিছু এমসিকিউ জানতে হয়। সর্বপ্রথম কথা, যে ভাই একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে কতগুলা কোষ থাকে? একজন প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্টের দেহে আমাদের কোষ থাকে প্রায় 100 ট্রিলিয়ন। কত ভাইয়া? 100 ট্রিলিয়ন। এটা যদি আমি একটু পাওয়ার আকারে লিখি তাহলে 10⁻14 কোষ থাকে। থাকলো, ভালো কথা। এখন এই যে ভাই আমাদের কোষ চক্র, এই কোষ চক্র তো নিয়ন্ত্রণ করবে কিছু একটা, মানে কোষটা যে বিভাজিত হবে এটার জন্য তো কিছু তো লাগবে, মানে কিছু একটা তো ভাই এটার বিভাজন নিয়ন্ত্রণ করবে। এখন এইটার বিভাজন নিয়ন্ত্রণ করে কে? এটার বিভাজন নিয়ন্ত্রণ করে আমাদের দুইটা জিনিস। কি কি? সর্বপ্রথম কথা, যে ভাই এই কোষ চক্রটা নিয়ন্ত্রিত হয় একটা জেনেটিক প্রোগ্রাম দ্বারা। কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? জেনেটিক প্রোগ্রাম। এখন এই জেনেটিক প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত কি কি আছে? এই জেনেটিক প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত কি কি আছে? একটা হরমোন আছে, একটা হরমোন আছে। সেই হরমোনটা কি? সেই হরমোনটা হলো সাইক্লিন সিডিকে। সেটা কি ভাই আমাদের? সাইক্লিন সিডিকে। এখন এই যে সাইক্লিন সিডিকে, এটা দেয় ভাই আমাদের অভ্যন্তরীণ উদ্দীপনা। সেটা কি দেয় ভাই আমাদের? অভ্যন্তরীণ উদ্দীপনা। উদ্দীপনা আবার দুই ধরনের, একটা হলো অভ্যন্তরীণ আর একটা হলো বাহ্যিক। অভ্যন্তরীণ দিচ্ছে কে ভাই? আমাদের সাইক্লিন সিডিকে। আর বাহ্যিক দেয় কে? বাহ্যিক দেয় হলো বিভিন্ন ধরনের হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর। বিভিন্ন ধরনের হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর। এটা কি দেয় ভাই আমাদের? এটা দেয় হলো বাহ্যিক উদ্দীপনা। এটা দেয় বাহ্যিক উদ্দীপনা। এখন এই যে কোষ চক্রটা হবে, সেটার জন্য আমাদের কি লাগলো ভাই? সাইক্লিন সিডিকে। সেটা হলো অভ্যন্তরীণ উদ্দীপনার জন্য। আর বাহ্যিক উদ্দীপনার জন্য লাগলো ভাই আমাদের হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর। এখন এখন হ্যাঁ দেখো, এই যে আমাদের কোষটা বিভাজিত হবে, এই যে আমাদের কোষটা বিভাজিত হবে, এই বিভাজিত হওয়ার ক্ষেত্রে আসলে কিভাবে আমাদের ইন্টারফেসটা শুরু হয়? আমাদের কিভাবে ইন্টারফেসটা শুরু হয়? হ্যাঁ দেখো, একটা কোষ, ধরো এটা একদম ম্যাচিউরড একটা কোষ, যেটা একটা নিউক্লিয়াস আছে, এটা বিভাজিত হলো। যখনই আমাদের সাইটোকাইনেসিস শেষ হবে, সর্বপ্রথম কি হবে? ক্যারিওকাইনেসিস। যদি আমি একটু ফ্লো দেখাই, ফ্লোটা হলো কি? শুরুতে হবে হলো আমাদের ক্যারিওকাইনেসিস। একদম একটা ম্যাচিউরড কোষের ক্ষেত্রে কি হবে ভাইয়া? ক্যারিওকাইনেসিস। সেটা পরে হবে ভাই আমাদের সাইটোকাইনেসিস। তারপরে আমাদের শুরু হবে ভাইয়া ইন্টারফেস। এখন এই ইন্টারফেজের মধ্যে আবার ধাপ আছে। শুরুতে হবে হলো আমাদের G1, তারপরে S, তারপরে G2। দেন আমাদের কি শুরু হবে? আবার আবার ক্যারিওকাইনেসিস শুরু হবে। এখন এই ক্যারিওকাইনেসিস এর ব্যাপারে ডিটেইলস আমরা পড়বো, সাইটোকাইনেসিস এর ব্যাপারেও আমরা জানবো। এখন আগে আমরা G1, S আর G2 থেকে মিনিমাম লেভেলের কি কি জানতে হয় সেটা আমরা জেনে নিই। দেখো ভাই, জি ওয়ান এ আমাদের কি কি হয়? সর্বপ্রথম কথা, জি ওয়ান এ আমাদের থাকে কত পার্সেন্ট সময়? থাকে হলো আমাদের 30 থেকে 40% সময়। 30 থেকে 40% সময়। ওকে, এখন এই জি ওয়ান এর শুরুতেই তৈরি হয় সাইক্লিন নামে একটা প্রোটিন। মনে রাখবা ভাই, আমাদের বডির ম্যাক্সিমাম জিনিসই হলো ভাই প্রোটিন। সাইক্লিন নামে কি তৈরি হবে ভাই? সাইক্লিন নামে একটা প্রোটিন তৈরি হবে। সাইক্লিন নামে একটা প্রোটিন তৈরি হবে, হইলো। এখন সেটা আবার একটা এনজাইমের সাথে যুক্ত হয়। সেটা একটা এনজাইমের সাথে যুক্ত হয়, সেটা কি? সিডিকে। সিডিকের ফুল ফর্ম আমাদের লাগে, সেটা ফুল ফর্ম কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এখন এই দুইটা একত্রে হয়ে কি করবে? এটা হলো ভাই আমাদের যে পুরো প্রসেসটার যে আমাদের স্পিড আছে,
পুরো প্রসেসটা যে আমাদের স্পিড বা গতি আছে সেটাকে ভাই আমাদের নিয়ন্ত্রণ করবে, এটাকে আমরা কি করে ভাই আমাদের নিয়ন্ত্রণ করে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে কি করে, ত্বরান্বিত করে বা অ্যাক্সেলারেটেড করে, ত্বরান্বিত বা অ্যাক্সেলারেট করে করলো। এখন এই যে সিডিকে, হ্যাঁ মনে রাখবা বায়োলজিতে যে জায়গায় কাইনেস, বায়োলজিতে যে জায়গায় কাইনেস সে জায়গায় আমাদের এটিপির ব্যবহার আছে। কিসের ব্যবহার আছে ভাইয়া? এটিপির ব্যবহার আছে। এই যে ভাই আমাদের সিডিকে, এই সিডিকের একটা কাজ আছে, সেই সিডিকে কি করে ভাইয়া? সিডিকে আমাদের ফসফোরাইলেশন কন্ট্রোল করে। কি কন্ট্রোল করে ভাইয়া? ফসফোরাইলেশন, ফসফো করে ভাইয়া ফসফোরাইলেশন কন্ট্রোল করে, করলো। এই সিডিকে আমাদের ফসফোরাইলেশন কন্ট্রোল করার সময় কি করে? এটা যখন আমাদের ফসফোরাইলেশনটা নিয়ন্ত্রণ করে তখন এই জায়গায় আমাদের প্রোটিন, আরএনএ এবং আরো অন্যান্য জিনিস তৈরি হয়। এখন কোন কোন জিনিস তৈরি হবে? এই জায়গায় আমাদের ওই সব জিনিসই তৈরি হবে যেটা আমাদের এস ফেজে লাগে। এস ফেজের আমাদের একদম গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো রেপ্লিকেশন। কি ভাইয়া? রেপ্লিকেশন। তার মানে রেপ্লিকেশন হবে এস ফেজে এবং ডিএনএ রেপ্লিকেশনের যে এলিমেন্টস গুলা সেগুলো তৈরি হবে ভাই আমাদের কোথায়? সেগুলো তৈরি হবে ভাই আমাদের জি ওয়ান ফেজে। হলো, এটা হলো আমাদের জি ওয়ান ফেজ। যদি আমরা এখন এসে যাই, এস এর ক্ষেত্রে ভাই আমাদের পরীক্ষায় একটা জিনিসই আসে, সেটা হলো ভাই আমাদের রেপ্লিকেশন। কিসের রেপ্লিকেশন হয় ভাই? আমাদের ডিএনএ রেপ্লিকেশন হয়। এছাড়া এটার ব্যাপারে কি জানতে হয়? এটাতে আমাদের কতটুকু সময় থাকে ভাই? 30 থেকে 50%, 30 থেকে 50% সময় থাকে। এছাড়া আমরা যেহেতু ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে এটাকে আমরা বলতে পারি ভাই হিস্টোন প্রোটিন সিনথেসিস হয়, হিস্টোন প্রোটিন সিনথেসিস হয়। ওকে, গেল। এরপরে আসে ভাই আমাদের জি টু ফেজ। এরপরে কি আসে ভাই? আমাদের জি টু ফেজ। জি টু ফেজের ক্ষেত্রে আমাদের কি কি জানতে হয়? সর্বপ্রথম কথা, এটাতে কতটুকু সময় ব্যয় হয়? এটাতে ভাই ব্যয় হয় 10 থেকে 20%, 10 থেকে 20%। এখন 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 হ্যাঁ, যারা মাইটোসিস ছোটবেলায় পড়ে আসছে, যারা ছোটবেলায় মাইটোসিস পড়ে আসছে, মাইটোসিস একটা জিনিস আছে না, স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার আছে না ভাই? স্পিন্ডল, এই স্পিন্ডল তৈরির জন্য কি লাগে ভাই? মাইক্রোটিউবিউল লাগে। কি লাগে ভাই? আমাদের মাইক্রোটিউবিউল লাগে। এই জি টু দশার পরেই আমাদের কি তৈরি হবে? মাইটোসিস না? সো সো এই যে ভাই আমাদের স্পিন্ডল তৈরির জন্য যে মাইক্রোটিউবিউল লাগে, সেই মাইক্রোটিউবিউল তৈরিতে সাহায্য করে আমাদের জি টু ফেজ। ঠিক আছে, জি টু ফেজে আমাদের মাইক্রোটিউবিউল তৈরি হয়। হইলো, তারপরে এখানে আমাদের কি হয়? এখানে আমাদের যে সেন্ট্রোজোম আছে, সেন্ট্রোজোম, একটা সেন্ট্রোজোম দুইটা সেন্ট্রোজোমে কনভার্টেড হয়। কেন হয়? মনে রাখবা এই সেন্ট্রিওল, এই সেন্ট্রিওল থেকে আমাদের মাইক্রোটিউবুল তৈরি হয় এবং এই সেন্ট্রিওল আমাদের সেল ডিভিশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যেহেতু আমাদের দুইটা আলাদা সেল তৈরি হবে, সো এই ফেজে আমাদের কি হয়? একটা সেন্ট্রোজোম থেকে দুইটা সেন্ট্রোজোম তৈরি হয় এবং এই সেন্ট্রোজোমই আমাদের মাইক্রোটিউবিউল তৈরি করে। ওকে, করলো। তারপরে এই যে ভাই আমাদের জি টু ফেজ, এই জি টু ফেজ থেকে যে আমাদের মাইটোটিক ফেজে যাবে এজন্য আমাদের একটা জিনিস লাগে, সেটা হলো MPF, ভেরি 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 ইম্পর্টেন্ট ফুল ফর্ম। সেটা কি? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরের সাহায্যে জি টু ফেজ থেকে আমাদের মাইটোসিস ফেজে প্রবেশ করে, করলো। সো এই হলো ভাই আমাদের মোটামুটি ইন্টারফেস সম্বন্ধে। আশা করি সবাই বুঝতে পারছো। কারো কোনো প্রশ্ন থাকলে জানাবো। খুবই সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করছি, এক্সাজারেট করে নেই, অতিরিক্ত ইনফরমেশন আমি অ্যাভয়েড করছি। ওকে, তারপরে তোমাদের বইতে নতুন অ্যাড করছে আর কি, নতুন এডিশন জিনিসটা কি? যে ভাই আমাদের বিভিন্ন ধরনের সাইক্লিন, যেহেতু সাইক্লিন আমাদের কি করে? আমাদের কোষ চক্র বা সেল সাইকেল নিয়ন্ত্রণ করে। এই সাইক্লিনের ব্যাপারে একটু ডিটেলসে বলা আছে যে ভাই আমাদের এই সাইক্লিন 4 ধরনের। কি কি? ডি, ই, এ, বি। এখন এই প্রত্যেকটার ফাংশন আসলে আসে না, কিন্তু আসতে পারে। সাইক্লিন আসলে কয় প্রকার? 4 প্রকার। যদি কখনো চলে আসে, আসার কথা না আর কি, তার জন্য জেনে রাখো যে সাইক্লিন ডি, সাইক্লিন ডি কি করে ভাই? আমাদের জি ওয়ান থেকে এসে নিয়ে যায়, তারপর এস থেকে জি টু তে নিয়ে যায়, নিয়ে গেল। এটা হলো ডি এর কাজ। ই এর কাজ কি? ই এর কাজ হলো ভাই আমাদের ডিএনএ রেপ্লিকেশনের জন্য
সেলকে তৈরি করা, ডিএনএ রেপ্লিকেশনের জন্য আমাদের সেলকে প্রস্তুত করা, সেলকে প্রস্তুত করা করলো। তারপরে এই এর কাজ কি? এর কাজ হলো আমাদের ডিএনএ রেপ্লিকেশনটাকে অ্যাক্সেলারেট করা বা ত্বরান্বিত করা, করলো। আর বি এর কাজটা কি? বি এর কাজটা হলো আমাদের স্পিন্ডল তন্তু তৈরি, স্পিন্ডল তন্তু তৈরি। মোটামুটি এটুকু জানলে চলবে। ই আর এ হলো আমাদের এস এ থাকে, কিসে ভাইয়া? এস এ। ওকে, কি দ্বারা মনে রাখবো ভাইয়া? সি, এস ফেজে ই আর এ মনে রাখলাম। গেল আমাদের মোটামুটি অনেক বেশি তথ্য সম্বলিত জিনিস শেষ। এখন আমরা দয়া করে মাইটোসিস পড়বো। কি পড়বো ভাইয়া? মাইটোসিস। ওকে, লেটস স্টার্ট দ্যাট। এখন এই যে মাইটোসিস, এই মাইটোসিসের ব্যাপারে সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে, আমরা অলরেডি কিছু কিছু জিনিস জানতে পারছি। এই মাইটোসিস আসলে কোথায় ঘটে? মাইটোসিস কোথায় ঘটে আসলে? এই মাইটোসিস সেসব জায়গায় ঘটবে, এই মাইটোসিস সেসব জায়গায় ঘটবে যেসব জায়গায় হলো আমাদের বিভাজন হবে বা বিভাজন অঞ্চল। বিভাজন আসলে কোথায় হয়? মেইনলি হয় ভাই বিভিন্ন ধরনের শীর্ষে। তোমরা যারা টিস্যু এবং টিস্যু সিস্টেম চ্যাপ্টারটা পড়ছো সেখানে দেখবা যে ভাই অ্যাপিকাল যে রিজিয়নটা আছে, যেটা হলো বৃদ্ধি অঞ্চল, সেখানে আসলে আমাদের মেইনলি মাইটোসিস হয়। এখন এটা মূলের বর্ধিষ্ণু শীর্ষ হইতে পারে, কাণ্ডের হইতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। ওকে, এখন এই মাইটোসিস হয় মেইনলি দৈহিক কোষে। কোথায় হয় ভাইয়া? দৈহিক কোষ। ওকে, এখন একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে। এই গুরুত্বপূর্ণ এমসিকিউটা কি? যে ভাইয়া জননাঙ্গ, এই জননাঙ্গের সৃষ্টি বা গঠন, জননাঙ্গের গঠন এবং বৃদ্ধি, এই জননাঙ্গের গঠন এবং বৃদ্ধি করে কোনটা? করে হলো মাইটোসিস। এটা আমরা অনেকে ভুল করি যে ভাই জননাঙ্গের গঠন এবং বৃদ্ধি, জনন কোষ বলতে আমরা বুঝি মেয়োসিস। তো যখন এই জননাঙ্গ চলে আসে তখন আমরা কি ভাবি? এটা উত্তর হবে মেয়োসিস, বাট এটা উত্তর কি হবে আমাদের? মাইটোসিস। ওকে, গেল। এখন এখন যদি আমি তোমাকে একটা প্রশ্ন করি যে ভাইয়া এমন কয়েকটা সেলের নাম বলো যেখানে আসলে কখনো সেল ডিভিশন হয় না। এমন কয়েকটা সেলের নাম বলো যেখানে কখনো সেল ডিভিশন হয় না। ভেরি 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 ইম্পর্টেন্ট, যে ভাইয়া কখনো সেল ডিভিশন হয় না, কখনো কোষ বিভাজন ঘটে না, এমন সেলগুলোর নাম কি কি? কখনো কোষ বিভাজন ঘটে না, এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কয়েকটা নাম কি কি? এক নাম্বার হলো ভাই আমাদের পূর্ণাঙ্গ আরবিসি, পূর্ণাঙ্গ বা ম্যাচিউরড আরবিসি, পূর্ণাঙ্গ বা ম্যাচিউরড আরবিসি গেল। তারপরে ভাই আমাদের পেশি কোষ, তারপরে কি ভাই আমাদের স্নায়ু কোষ। এটা আমি হাসান স্যারের বই থেকে বলতেছি, একদম স্পষ্ট লাইন। তারপরে কি ভাই আমাদের স্নায়ু কোষ। তারপরে কি ভাই আমাদের উদ্ভিদের যে স্থায়ী কোষগুলো আছে বা পার্মানেন্ট সেলগুলো আছে। ওকে, স্থায়ী কোষ দ্বারা বোঝাইতেছে আমরা পার্মানেন্ট টিস্যু, যে আমাদের দুই ধরনের টিস্যু ছিল, একটা মেরিস্টেমেটিক আর একটা হলো ভাই আমাদের পার্মানেন্ট। এই পার্মানেন্টের মধ্যে আরো কি কি ছিল? সিম্পল, কমপ্লেক্স, সেক্রেটরি। সিম্পলের মধ্যে কি ছিল আমাদের? এটা আমরা টিস্যু সিস্টেমে পড়লাম। গেল, আশা করি বুঝতে পারছো। এখন এই যে ভাই আমাদের মাইটোসিস, মাইটোসিস আমরা কোথায় কোথায় পাইছিলাম? যেসব জায়গায় হলো আমাদের একদম শীর্ষ বা বিভাজন অঞ্চল, বা যেসব জায়গায় আমাদের মেইনলি বিভাজন হয়। এখন এই যে আমাদের মাইটোসিস, এই যে আমাদের ভাইয়া মাইটোসিস, এই মাইটোসিসটা সর্বপ্রথম কে দেখতে পায়? এই মাইটোসিসটা সর্বপ্রথম কে দেখতে পায়? দেখো, এই যে মাইটোসিসটা আছে, এই মাইটোসিসের মধ্যে তো দুইটা ভাগ ছিল। একটা হলো ভাই আমাদের নিউক্লিয়াসের বিভাজন, আর একটা হলো ভাই আমাদের সাইটোপ্লাজমের। নিউক্লিয়াসটা কি? ক্যারিওকাইনেসিস। সাইটোপ্লাজমেরটা হলো সাইটোকাইনেসিস। প্রথম যে বিজ্ঞানী এই ক্যারিওকাইনেসিস লক্ষ্য করছে, সেই বিজ্ঞানীর নাম হলো ভাই বিজ্ঞানী স্লাইখার। বিজ্ঞানীর নাম কি ভাই? বিজ্ঞানী স্লাইখার। ওকে, তারপরে এই যে ভাই আমাদের পূর্ণাঙ্গ যে কোষ বা পূর্ণাঙ্গ যে সেল ডিভিশন মাইটোসিস, এই মাইটোসিসটা নামকরণ কে করছে ভাইয়া? ওয়াল্টার ফ্লেমিং। কে ভাইয়া? ওয়াল্টার ফ্লেমিং করলো। গেল। এখন এই যে ভাই আমাদের মাইটোসিস, এই যে আমাদের ভাইয়া মাইটোসিস, এই মাইটোসিসের যে আমাদের ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, এই ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস ভাইয়া এমসিকিউ বলো বা সিকিউ এর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এমসিকিউ বা সিকিউ এর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা একটু ডিটেলসে পড়ি। চলো আমরা একটু ডিটেলসে পড়ি। যেমন ভাই ক্যারিওকাইনেসিস,
সর্বপ্রথম কথা আমাদের ক্যারিওকাইনেসিস। এই জায়গায় আমাদের প্রত্যেকটার ছবি দেওয়া আছে যে ক্যারিওকাইনেসিসের 5টা ধাপ, প্রোফেজ, প্রোমেটাফেজ, তারপর আমাদের মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এটা হলো আমাদের ক্যারিওকাইনেসিস, তারপর এটা হলো আমাদের সাইটোকাইনেসিস। ওকে, কোনটায় কি কি হয় এটা জাস্ট আমরা খাতায় লেখার জন্য কয়েকটা করে কি পয়েন্ট, তোমরা অনেক কিছু লিখবা, বাট আমি তোমাদের বলবো কি পয়েন্ট গুলা, যে কোন গুণগুলা না লিখলেই না, কোন গুণগুলা না লিখলেই না। ঠিক আছে, ওকে। সর্বপ্রথম কথা ভাই প্রোফেজ। এই যে ভাই প্রোফেজ, প্রোফেজের আরেক নাম কি ভাই? প্রো মানে কি? আদি। এই প্রোফেজের আরেক নাম হলো ভাই আমাদের আদ্য পর্যায় বা আদি পর্যায়, আদ্য পর্যায় বা আদি পর্যায়। ওকে, এখন এইটাতে আসলে কি হয়? সর্বপ্রথম কথা যে আমাদের এই যে মাইটোসিস এর যে ক্যারিওকাইনেসিস, এটার একদম সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা? সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় হলো আমাদের প্রোফেজ। সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় হলো ভাইয়া প্রোফেজ। ওকে, এটাতে আসলে কি হয় ভাই? দেখো, একটা সেল ডিভিশনের জন্য সর্বপ্রথম কি হইতে হয়, যে ভাই একটা সেলে কি ভাই নিউক্লিয়াস আছে, সবই আছে, নিউক্লিওলাস আছে, সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমিক অর্গানেলি আছে। সর্বপ্রথম কি হইতে হবে? এই জায়গায় আমাদের ডিহাইড্রেশন হইতে হবে। কি হইতে হবে ভাই? ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন হওয়ার পরে যে নিউক্লিওলাস আছে, নিউক্লিওলাস আমাদের গায়েব হয়ে যেতে হবে, নিউক্লিয়ার মেমব্রেন আমাদের গায়েব হয়ে যেতে হবে। এই কয়েকটা আমাদের মেইন ক্রাইটেরিয়া। ওকে, এখন এই মেইন ক্রাইটেরিয়া গুলো শুরু হবে প্রোফেজ দিয়ে। তার মানে কি হবে, যে ভাই আমাদের এই যে নিউক্লিওলাস বা নিউক্লিয়ার মেমব্রেন, এদের বিলুপ্তি করতে থাকবে, এদের বিলুপ্তি করতে থাকবে। তারপর আমাদের জল বিয়োজন হবে বা ডিহাইড্রেশন হবে, জল বিয়োজন বা ডিহাইড্রেশন হবে। ওকে, হইলো। এখন এই যে ভাই আমাদের জল বিয়োজন বা ডিহাইড্রেশন, এগুলো হলে আমাদের আসলে কি হবে? এটা হলে আমাদের যে ক্রোমোজোম আছে না ভাইয়া, সেই ক্রোমোজোমটা আমাদের সংকুচিত হবে, ক্রোমোজোমটা সংকুচিত হবে। এবং সংকুচিত হলে আসলে কি লাভ, আমরা এটা হলো একটু স্পষ্টভাবে দেখতে পারি, আর একটু স্পষ্টভাবে দেখতে পারি। এখন এই জায়গায় আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কি ঘটে, এই জায়গায় আমাদের কি হয় জানো? এই যে একটা ক্রোমোজোম, এটা ক্রোমোজোমের তো আমাদের কি থাকে? সেন্ট্রোমিয়ার থাকে না? সেন্ট্রোমিয়ার থাকে। এই ধাপে কি হয়, লম্বালম্বি ভাবে সেন্ট্রোমিয়ার ব্যতীত দুই ভাগে ভাগ হয়ে যায়। সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে দুই ভাগে ভাগ হয়ে যায়, যেটাকে আমরা বলি অনুদৈর্ঘ্য বিভাজন। এবং প্রত্যেকটা যে আমাদের সূত্রক হচ্ছে বা স্ট্র্যান্ড হচ্ছে, এই প্রত্যেকটাকে আমরা কি বলি? ক্রোমাটিড বলি। কি বলি? ক্রোমাটিড। ওকে, আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে পারো, এখন এই জায়গায় কি হয়? হ্যাঁ, লাস্টলি আমাদের এই জায়গায় স্পিন্ডল ফাইবার তৈরি হওয়া শুরু হয়। স্পিন্ডল ফাইবার তৈরি হওয়া শুরু হইলো। এরপরে আসে ভাই আমাদের প্রোমেটাফেজ। এরপর আমাদের কি আসে ভাইয়া? প্রোমেটাফেজ। এখন এই প্রোমেটাফেজের আরেক নাম কি? এটার আরেক নাম হলো প্রাক মধ্য পর্যায়। প্রাক মধ্য পর্যায়। দেখো, মেটাফেজের আরেক নাম, মানে আরেক নাম হলো মধ্য পর্যায়, যেহেতু এটার আগে সেহেতু প্রাক। এই যে আমাদের প্রোফেজ, এটা আরেক নাম আমরা প্রাক পর্যায়ে বলতে পারি, এটাকে আমরা প্রাক পর্যায়ে বলতে পারি। ওকে, এখন এই প্রোমেটাফেজে আসলে কি হয়? এই প্রোমেটাফেজে আমাদের কি হয়? এই জায়গায় আসলে যেই কাজটা মেইনলি হয় সেটা হলো আমাদের স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হয়। কি হয় ভাই? আমাদের স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হয়। আচ্ছা, ঠিক আছে। এই প্রোমেটাফেজে কি হয়? এই প্রোমেটাফেজে আমাদের স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হয়। এখন এই যে স্পিন্ডল অ্যাপারেটাস গুলো তৈরি হয়, এই স্পিন্ডল অ্যাপারেটাসের মধ্যে তো আবার কি, এই জায়গায় আমাদের যে ক্রোমোমেয়ার, সরি, সেন্ট্রোমেয়ার গুলা ছিল না ভাইয়া, সেই সেন্ট্রোমেয়ার গুলা আমাদের এই স্পিন্ডল অ্যাপারেটাস আবার যুক্ত হয়। এখন আমি তোমাদের একটু কনফিউশন ক্লিয়ার করি। দুই ধরনের ফাইবার আছে, দুই ধরনের ফাইবার আছে, একটা হলো স্পিন্ডল ফাইবার, আর একটা হলো আমাদের কি ট্রাকশন ফাইবার। ধরো, এটা হলো আমাদের স্পিন্ডল অ্যাপারেটাস, এটা হলো আমাদের স্পিন্ডল অ্যাপারেটাস। এই স্পিন্ডল অ্যাপারেটাসের যে আমি পাঁচটা ফাইবার রাখলাম না, এই প্রত্যেকটাই হলো আমাদের স্পিন্ডল ফাইবার। এই প্রত্যেকটাই আমাদের কি? স্পিন্ডল ফাইবার। এখন ধরো এই জায়গায় আমাদের 4টা ক্রোমোজোম আছে এবং 4টা, এই যে ধরো 4টা সেন্ট্রোমিয়ার এইভাবে 4টা জায়গায় লেগে আছে। যেসব স্পিন্ডল ফাইবারে
যেসব স্পিন্ডল ফাইবারে আমাদের সেন্ট্রোমিয়ার যুক্ত হয় বা ক্রোমোজোম যুক্ত হয় সেসব স্পিন্ডল ফাইবারকে আমরা বলি ট্রাকশন ফাইবার। সেসব স্পিন্ডল ফাইবারকে আমরা কি বলি? হ্যাঁ, ট্রাকশন ফাইবার। তাহলে বুঝতে পারছো যে ভাই সব ট্রাকশন ফাইবারই স্পিন্ডল ফাইবার, সব ট্রাকশন ফাইবারই স্পিন্ডল ফাইবার, বা সব স্পিন্ডল ফাইবার ট্রাকশন ফাইবার না। ওকে, এখন এই যে আমাদের ক্রোমোজোম গুলা ভাই আমাদের যে হুট করে এসে আমাদের স্পিন্ডল ফাইবারে লেগে যাবে, এটার জন্য কি একটু নড়াচড়া করতে হবে না? এই যে নড়াচড়া, এই নড়াচড়াকেই আমরা বলি ক্রোমোজোমাল ড্যান্স বা ক্রোমোজোমীয় নৃত্য। ক্রোমোজোমাল ড্যান্স বা ক্রোমোজোমীয় নৃত্য। এই যে ক্রোমোজোমাল ড্যান্স, এটা কোন পর্যায়ে হয়? প্রোমেটাফেজ। ভেরি 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 ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। ভেরি 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 ইম্পর্টেন্ট ফর এমসিকিউ যে ক্রোমোজোমাল ড্যান্স কোন পর্যায়ে হয়? প্রোমেটাফেজ। ওকে, হয়ে গেল। তাহলে আমাদের দেখো এই যে ভাই আমাদের স্পিন্ডল ফাইবারে হলো, ইত্যাদি 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 হলো। এখন এখানে একটা মেরু, এখানে একটা মেরু। এইটা যদি একটা প্রাণী কোষ হয়, এটা যদি আমাদের একটা প্রাণী কোষ হয়, প্রাণী কোষের দুই পাশে আমাদের কি থাকবে ভাই? আমাদের সেন্ট্রিওল থাকবে। কি থাকবে? সেন্ট্রিওল থাকবে, এবং সেখান থেকে আমাদের অ্যাস্টার রে বিচ্ছুরিত হবে। কি বিচ্ছুরিত হবে ভাই? আমাদের অ্যাস্টার রে। অ্যাস্টার রে। তাহলে অ্যাস্টার রেও কোন পর্যায়ে? প্রোমেটাফেজ। বাট কোন কোষের ক্ষেত্রে? প্রাণী কোষ। উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা অ্যাস্টার রে পাই না। আশা করি বুঝতে পারছো। এইটাই হলো আমাদের প্রোমেটাফেজ। এখন যদি আমরা আসি মেটাফেজে, কিসে ভাইয়া? মেটাফেজ। মেটাফেজের আরেক নাম তো আমরা অলরেডি জানি, সেটা আরেক নাম কি? আরেক নাম হলো মধ্য পর্যায়। আরেক নাম হলো ভাইয়া মধ্য পর্যায়। আমি প্রোমেটাফেজে একটা কথা বলি নাই, কারণ এটা আমি অলরেডি যখন ক্রোমোজোম পড়াইছিলাম ফার্স্ট চ্যাপ্টারে, সেটাই। এটা কি? যে ভাইয়া এই যে আমাদের সেন্ট্রোমেয়ারটা, এই যে আমাদের সেন্ট্রোমেয়ারটা স্পিন্ডল ফাইবারে লাগবে। কিভাবে লাগবে? এই সেন্ট্রোমেয়ারে কি থাকে ভাই? আমাদের কাইনেটোকোর। কি থাকে? কাইনেটোকোর। এই কাইনেটোকোরে কি থাকে ভাই? আমাদের মোটর প্রোটিন থাকে। কি থাকে? মোটর প্রোটিন। এই মোটর প্রোটিন আমাদের কি করে ভাই? আমাদের এই মোটর প্রোটিন আমাদের ফসফোরাইলেশন করবে, এটিপি ভেঙে আমাদের এডিপি এবং আরেকটা ফসফেট যুক্ত করবে, এবং সেটার মাধ্যমে কি করবে? ক্রোমোজোম যুক্ত হবে, তাই না? এটা আমরা পড়ে আসছি অলরেডি ক্রোমোজোম চ্যাপ্টার। চলো আমরা এখন মেটাফেজ পড়ি। এখন এই যে মেটাফেজ বা মধ্য পর্যায়, এটাকে কেন আমরা মেটাফেজ বলি? এটাকে আমরা মেটাফেজ বলি একটা কারণে, কারণ দেখো এই যে আমাদের সবগুলা সেন্ট্রোমিয়ার একদম মাঝখান বরাবর, একদম মাঝখান বরাবর, এবং এই অঞ্চলটাকে আমরা বলি বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটোরিয়াল রিজিয়ন। বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটোরিয়াল রিজিয়ন। ওকে, এই যে ভাই আমাদের বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটোরিয়াল রিজিয়ন, এই জায়গায় আমাদের কি হয়? প্রত্যেকটা প্রত্যেকটাই ভাই আমাদের এরকম বিষুবীয় অঞ্চলে চলে আসে প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার। এই জন্য এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ভাই মধ্য পর্যায় বা মেটাফেজ। এখন এই জায়গার এই যে আমাদের মাঝখান বরাবর চলে আসতেছে, এটার একটা নাম আছে। এটার নাম হলো মেটাকাইনেসিস। এটার নাম কি ভাই? আমাদের মেটাকাইনেসিস। এই যে ভাই মেটাফেজ, এই মেটাফেজের একটা গুরুত্বপূর্ণ ধাপ হলো আমাদের মেটাকাইনেসিস। কি ভাই? মেটাকাইনেসিস। এখন মেটাকাইনেসিস ছাড়াও এই মেটাফেজের আরো দুইটা গুরুত্বপূর্ণ কাজ আছে। সেটা কি? এক নম্বর হলো কনডেনসেশন, আর একটা হলো সুপার কয়েলিং। এটা হলো সুপার কয়েলিং। এখন কনডেনসেশন আর সুপার কয়েলিং কার হয়? ভাই ক্রোমোজোম। এবং সেইটার কনডেনসেশন এবং সুপার কয়েলিং এর মাধ্যমে কি হয়? এই যে ভাই আমাদের ক্রোমোজোম গুলো আছে, সেটা হলো সবচেয়ে বেশি মোটা, খাটো, স্পষ্ট দেখা যায় এই মেটাফেজে। খুবই 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 গুরুত্বপূর্ণ এমসিকিউ। ওকে, তাহলে কি একটা হলো মেটাকাইনেসিস, সবগুলো ইকুয়েটোরিয়াল রিজনে চলে আসবে। কনডেনসেশন হয়, সুপার কয়েলিং হয়, যেটার মাধ্যমে আমাদের কি হয়? সবচেয়ে বেশি মোটা, খাটো এবং স্পষ্ট দেখা যায়। এখন আমাদের সেই নিউক্লিয়ার এনভেলপ আর নিউক্লিওলাসের কি হয়? দেখো এই যে আমাদের প্রোমেটাফেজ, এখানেও আমাদের নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন, তারপর নিউক্লিওলাসের এগুলা বিলুপ্তি ঘটতে থাকে, বা আমরা বলি যে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে যায়, এবং মেটাকাইনেসিস হিসেবে এগুলো দেখাই যায় না। এই যে মেটাফেজ এটা দেখাই যায় না। এই যে সব কোনো কি জানি বলে যে আমাদের নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিওলাস কিছুই দেখা যায় না। ওকে, শেষ। এরপরে আসবে আমাদের এনাফেজ। এরপরে কি আসবে? আমাদের এনাফেজ। সেই এনাফেজের ব্যাপারটা কি? এনাফেজের অপর নাম কি? এনাফেজের অপর নাম হলো গতি পর্যায়। এনাফেজের অপর নাম হলো গতি পর্যায়। তার মানে কি? কোন একটা কিছু চলাচল করবে। এখানে আসলে কি হয়? যে ভাই আমাদের মেটাফেজ যে ছিল না, সেই মেটাফেজের এই জায়গায় তো মাঝখানে সব সেন্ট্রোমিয়ার ছিল, তো ছিল।
একদম শেষের দিকে এসে এই সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এই সেন্ট্রোমিয়ারটা আমাদের দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এই যে আমাদের এটা আছে, দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এখন দুই ভাগে যদি বিভক্ত হয়ে যায়, একটা যাবে একদিকে আর একটা যাবে আরেক দিকে। এই যে দুইটা দুই দিকে যাচ্ছে, এই দুইটা দুই দিকে যাওয়াকে আমরা কি বলি? আমরা হলো গতি পর্যায় বলি। এখানে আসলে কি হয় যে মেটাফেজের লাস্টের দিকে ভাগ হয়ে যায়, তারপরে আমাদের সেন্ট্রোমিয়ার যদি দুই ভাগে ভাগ হয়, একটা যাবে উত্তর মেরুর দিকে আর একটা যাবে দক্ষিণ মেরুর দিকে। তো দুই মেরুতে দুইটা চলে যাবে। এই যে চলে যাচ্ছে, চলে যাওয়ার সময় এটা বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করে। সেই আকৃতিগুলো কি? ভি এল জে আই। ভি এল জে আই কোনটার নাম কি? ভি এর নাম হলো মেটাসেন্ট্রিক। ভি এর নাম কি? মেটাসেন্ট্রিক। এল এর নাম হলো সাবমেটাসেন্ট্রিক। জে এর নাম হলো অ্যাক্টোসেন্ট্রিক। আই এর নাম হলো টেলোসেন্ট্রিক। এখন তুমি আমাকে বলো যে ভাই মাইটোসিসের যে পাঁচটা ধাপ কি কি ছিল? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ভাই দেখো টেলো সবসময় লাস্টে থাকে না? টেলো মানে টেইল, মানে টেলো সবসময় লাস্টে থাকবে। সো ভি এল জে আই, আই এর ক্ষেত্রে হবে টেলো। তার উপরে কি এ দিয়ে নাম হবে না অ্যানাফেজ? সো এটা হলো অ্যাক্রোসেন্ট্রিক। আর প্রথমটা হলো মেটাসেন্ট্রিক, তারপরটা হলো সাবমেটাসেন্ট্রিক। এইভাবে আমরা মনে রাখতে পারি। ওকে, মনে রাখলাম। তাহলে এই জায়গায় আমাদের কি হয় যে ভাই আমাদের যে দুইটা ভাগে ভাগ হইলো সেন্ট্রোমিয়ার, এই ভাগ হওয়ার পরে যে আমাদের অপত্য ক্রোমোজোম গুলো আছে সেটা দুই মেরুর দিকে চলে যাবে। সেটা ভাই আমাদের দুই মেরুর দিকে চলে যাবে। এবং যখনই ভাই এটা একদম লাস্টের দিকে পৌঁছে যাবে, ধরো এই যে আমাদের একদম লাস্টের দিকে মেরুর দিকে যখন আমাদের সেন্ট্রোমিয়ার পৌঁছে যাবে, তখন অ্যানাফেজ শেষ হয়ে যাবে। তখন শুরু হবে কি? টেলোফেজ। এখন তুমি আমাকে বলো, এখন তুমি আমাকে বলো যে আমি টেলোফেজ পড়তে যাচ্ছি। টেলোফেজ মানে কি ভাই? আমাদের মেটাফেজের একদম লাস্টের দিকে না? সরি, মেটাফেজ বলে যে আমাদের প্রোফেজ, আমাদের যে মাইটোসিস ছিল সেটা লাস্টের দিকে না মোটামুটি ক্যারিওকাইনেসিসের? এখন আমাদের শুরুতে কি হয়েছিল? শুরুতে আমাদের ডিহাইড্রেশন মিহাইড্রেশন সব হয়েছিল না? এই জায়গায় আমাদের নিউক্লিয়ার ইনভলভ ছিল, গায়েব হয়ে গেছে। নিউক্লিওলাস গায়েব হয়ে গেছে। তারপর আমাদের এই জায়গায় ডিহাইড্রেশন হয়েছে। সো এই সবগুলো আবার ফিরে আসবে। ডিহাইড্রেশনের জায়গায় হবে রিহাইড্রেশন বা হাইড্রেশন, জলযোজন হবে। কি হবে ভাইয়া? জলযোজন। তারপরে আমাদের যে নিউক্লিওলাস, আমাদের যে নিউক্লিওলাস বা নিউক্লিয়ার এনভেলপ ছিল, সেগুলো আবার আমাদের রিগেইন করবে বা আবার ফিরে আসবে। এটাই হলো আমাদের টেলোফেজ। এটাই কি ভাই আমাদের টেলোফেজ। ওকে, এখন এই যে ভাই আমাদের পুরো জিনিসটা, এই পুরো জিনিসটাকে আমরা যদি আবার বলি যে ভাই আমাদের ইন্টারফেজ, ইন্টারফেজে কি হয়েছে? ইন্টারফেজে হলো আমাদের মোটামুটি প্রস্তুতি হয়েছে, তারপর আমাদের মানে মাইটোসিস শুরু হয়েছে। এই মাইটোসিসের ধাপ কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। টেলোফেজের পরে আমাদের কি শুরু হয়? টেলোফেজের শেষে শুরু হয় আমাদের হলো সাইটোপ্লাজমের ডিভিশন। কিসের ডিভিশন ভাই? সাইটোপ্লাজম। সেটা হলো আমাদের সাইটোকাইনেসিস। সেটা কি ভাই? আমাদের সাইটোকাইনেসিস। এই সাইটোকাইনেসিস আসলে কি হয় যে ভাই আমাদের এই যে ধরো আমাদের দুই দিকে তো আমাদের কি চলে গেল আমাদের সেন্ট্রোমিয়ার গুলা, তারপরে এই জায়গায় আমাদের দুই দিকে দুইটা কোষ তৈরি হবে, মাঝখানে একটা সেল প্লেট তৈরি হবে। কি তৈরি হবে ভাই? আমাদের কোষ প্রাচীর বা সেল প্লেট। এখন এই যে ভাই আমাদের সাইটোকাইনেসিস, এই জায়গায় আসলে কি হয় যে ভাই আমাদের সাইটোপ্লাজমের ডিভিশন হয়। মানে এই জায়গায় সাইটোপ্লাজমের ডিভিশন হওয়া মানে কি? সাইটোপ্লাজমিক অর্গানেলি ডিভিশন হওয়া মানে অর্গানেলি গুলো দুই পাশে একদম সমভাবে বঞ্চিত মানে বন্টিত হবে। তারপরে এই জায়গায় যত জিনিসপত্র আছে সবগুলো বন্টিত হবে। এখন একটা ব্যাপার দেখো, এই যে আমাদের প্রাণীর ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? প্রাণীর ক্ষেত্রে তো আমাদের কোষ প্রাচীর নাই, কি আছে? কোষ ঝিল্লি। কি আছে ভাই? কোষ ঝিল্লি। এখন কোষ ঝিল্লি তৈরি হওয়ার জন্য এই জায়গায় একটা খাস তৈরি হইতে হবে না? যে একটা খাস তৈরি হইতে হবে। তো এই জায়গায় আমাদের খাস তৈরিতে সাহায্য করে কোনটা? দুইটা কন্ট্রাকটাইল প্রোটিন, একটা হলো অ্যাক্টিন এবং মায়োসিন, যেটা আমরা চলন অঙ্গচরণে পড়ে আসছি যে সংকোচনকারী প্রোটিন কি কি? অ্যাক্টিন এবং মায়োসিন। এই দুটো হলো আমাদের কোষ ঝিল্লির খাস তৈরিতে সহায়তা করলো। এখন কোষ প্রাচীরের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে তো কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীর তৈরির জন্য একটা কোষ প্লেট তৈরি হয়। কি তৈরি হবে? আমাদের কোষ প্লেট তৈরি হয়। এখন এই যে কোষ প্লেট তৈরি হবে, কোষ প্লেট তৈরি হইতে কি কি লাগে? এই জায়গায় আমাদের দুইটা জিনিস লাগে। এই জায়গায় আমাদের দুইটা জিনিস লাগে। একটা হলো ভাই আমাদের ফ্র্যাগমোপ্লাস্ট, একটা হলো আমাদের ভাই ফ্র্যাগমোপ্লাস্ট,
একটা হলো ভাই আমাদের ফ্র্যাগমোপ্লাস্ট, আরেকটা হলো আমাদের ভেসিকল। একটা হলো ফ্র্যাগমোপ্লাস্ট, আরেকটা কি ভাই আমাদের ভেসিকল। এই যে ভাই ফ্র্যাগমোপ্লাস্ট, এটা আসে কোথা থেকে? এটা আসে ভাই আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। কি থেকে আসে ভাই? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এই যে ভেসিকল, এই ভেসিকলটা আমাদের কোথা থেকে আসে? এই ভেসিকলটা আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে। তারপরে লাইসোজোম থেকে আমাদের ফ্র্যাগমোজোম আসে। এই সবগুলা মিলে আমাদের কি হয় ভাই? একটা কোষ প্রাচীর হয়। হইলো। সো এই হলো আমাদের ভাই মাইটোসিস। এখন এটা যদি আমি একদম সামারাইজ করি, তাহলে শুরুতে ছিল আমাদের ইন্টারফেস। শুরুতে আমাদের কি হলো ভাই? ইন্টারফেস। অপত্য কোষের ক্ষেত্রে ইন্টারফেস। ইন্টারফেসের শুরুতে হলো G1। G1 এ আমাদের কি কি হয়েছিল? G1 এ আমাদের কি কি হয়েছিল? G1 এ আমাদের হয়েছিল এস এর জন্য প্রস্তুতি। আসলে আমাদের এস এর জন্য প্রস্তুতি। এই জায়গায় আমাদের সাইক্লিন এবং সিডিকে দুইটা মিলে এক হয়ে গেছিল। তারপরে সিডিকে তো আমাদের ফসফোরাইলেশন এগুলো আমাদের নিয়ন্ত্রণ করে। ওইটার মাধ্যমে আমাদের এস এর জন্য যে গুরুত্বপূর্ণ জিনিসপত্র, রেপ্লিকেশনের জন্য যে গুরুত্বপূর্ণ জিনিসপত্র, সেগুলো তৈরি করে। তারপর হলো এস। এস এ আমাদের মেইনলি হয়েছিল ডিএনএ রেপ্লিকেশন। কি হয়েছিল ভাই আমাদের? ডিএনএ রেপ্লিকেশন। তারপরে আসে ভাই আমাদের জি2। জি2 তে আমাদের মেইনলি কি হয়? জি2 তে আমাদের মেইনলি হলো মাইক্রোটিউবুল তৈরি হয়। কি তৈরি হয় ভাই আমাদের? মাইক্রোটিউবুল। এবং জি2 থেকে যে আমাদের তারপরে মাইটোসিস শুরু হবে। আমাদের মাইটোসিস। মাইটোসিসে তো ক্যারিওকাইনেসিসের শুরুতে কি ভাই? আমাদের প্রোফেজ। এই যে প্রোফেজটা শুরু হবে, সেটার জন্য আমাদের ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর লাগবে। ওকে, থাকলো। এখন এই যে প্রোফেজে আমাদের কি হয়েছে? আমাদের ডিহাইড্রেশন হয়েছে। তারপর আমাদের যে নিউক্লিওলার মেমব্রেন বা আমাদের নিউক্লিওলাস, এগুলো আমাদের গায়েব হইতেছে। প্রোমেটাফেজ। প্রোমেটাফেজে আমাদের কি হয়েছে ভাই? স্পিন্ডল ফাইবার তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? স্পিন্ডল ফাইবার তৈরি হয়েছে। তারপর আমাদের কি? ক্রোমোজোমাল ড্যান্স। ক্রোমোজোমাল ড্যান্স। ওকে। তারপর আমাদের মেটাফেজ। মেটাফেজে আমাদের তিনটা গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে। সেটা কি কি? একটা হলো আমাদের মেটাকাইনেসিস, তারপরে কন্ডেনসেশন, তারপর হলো সুপার কয়েলিং। ওকে, গেল। তারপরে আসবে আমাদের এনাফেজ। এনাফেজ হলো দুই ভাগে ভাগ হয়ে দুই পাশে চলে গেছে। এই জায়গায় হলো VLJI, এই যে শেপ গুলা তৈরি হয়। তারপর হলো টেলোফেজ। টেলোফেজে কি? একদম প্রোফেজের উল্টা। একদম প্রোফেজের উল্টা। এই জায়গায় হবে আমাদের রিহাইড্রেশন বা হাইড্রেশন। তারপর আমাদের যে নিউক্লিওলার মানে নিউক্লিওলার এনভায়রনমেন্ট বা আমাদের নিউক্লিওলার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন, তারপর নিউক্লিওলাস, এটা আবার আমাদের ফিরে আসবে। ওকে। তারপরে আমাদের শুরু হলো সাইটোকাইনেসিস। কি ভাই? সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস আমাদের কি হবে ভাই? আমাদের সেল মেমব্রেন, তারপরে সেল ওয়াল, প্ল্যান্টের ক্ষেত্রে এগুলো তৈরি হবে। এইটাই হলো আমাদের মাইটোসিস। এখন এই যে আমাদের সাইটোকাইনেসিস, এই সাইটোকাইনেসিসের আবার একটা জিনিস আছে। দেখো, একটা সেল, এটাকে হলো আমাদের ধরো নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা আমাদের দুই ভাগে ভাগ হয়ে গেল, তাহলে আমাদের দুইটা নিউক্লিয়াস হলো। এখন যদি আমাদের এইটার সাইটোকাইনেসিস না হয়, তাহলে কি? একটা কোষে দুইটা নিউক্লিয়াস না? এই যে ভাই একটা কোষে দুইটা নিউক্লিয়াস, এখন এটা যদি সাইটোকাইনেসিস আবার না হয়, তাহলে কি একটা কোষে চারটা নিউক্লিয়াস হয়ে যাবে না? এই যে আমাদের বারবার সাইটোকাইনেসিস না হয়, এই যে আমাদের সেলে নিউক্লিয়াসের সংখ্যা বেড়ে যাচ্ছে, এটাকে আমরা বলি প্রি নিউক্লিয়ার ডিভিশন। প্রি নিউক্লিয়ার ডিভিশন কি বলি ভাই? প্রি নিউক্লিয়ার ডিভিশন। মানে এটাতে কি হয় ভাই? সাইটোকাইনেসিস আসলে হয় না। এখন এটা কাদের মাঝে দেখা যায়? এটা মেইনলি দেখতে পাই আমরা ডাবের পানির ক্ষেত্রে। সে কি ভাইয়া দেখতে পাই? ডাবের পানি। এখন এই ফ্রি নিউক্লিয়ার ডিভিশন যদি আমাদের অ্যানিমালে হয় বা প্রাণীতে হয়, তাহলে একটা নাম, প্ল্যান্টে হলে আরেকটা নাম। অ্যানিমালের ক্ষেত্রে সেটাকে আমরা বলি ভাইয়া প্লাজমোডিয়াম। কি বলি ভাইয়া? প্লাজমোডিয়াম। আর প্ল্যান্টের ক্ষেত্রে এটাকে আমরা বলি ভাইয়া সিনোসাইটিক। প্ল্যান্টের ক্ষেত্রে আমরা এটাকে কি বলি ভাইয়া? সিনোসাইটিক। বললাম, আমাদের মাইটোসিস শেষ। এরপরে যদি আমাদের মাইটোসিসের গুরুত্ব, এটা যদি আমাদের পরীক্ষায় আসে, মাইটোসিসের ইম্পর্টেন্স কি? একদম স্বাভাবিকভাবে এটা সোমাটিক সেল বা আমাদের যেহেতু দৈহিক কোষের ক্ষেত্রে এটা কি করবে ভাই? গঠন করবে, তারপরে বৃদ্ধি করবে, করলো। তারপরে বংশ বৃদ্ধিতে সাহায্য করবে, করলো। তারপরে আমাদের জননাঙ্গ যে সৃষ্টি, জননাঙ্গ সৃষ্টি বৃদ্ধি করলো, তাই না? তারপরে আমাদের নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করবে, তারপরে আমাদের ভারসাম্য রক্ষা করবে, ক্ষতস্থান পূরণ করবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তোমরা বই থেকে একটু পড়ে নেবা। ওকে। এখন এই মাইটোসিস আবার যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, এই মাইটোসিস যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, তখন কি হবে? ধরো
আমার একটা সেল ছিল, আমি এটা থেকে আসলে ধরো আমি 16টা সেল বানাইতে চাইছিলাম। কয়টা? 16টা। 16 না হয়ে ধরো এটাকে হয়ে গেল 64টা। এটা কি ভাই আমাদের অনিয়ন্ত্রিত না? আমরা যেটা চাচ্ছি না ওইটাই হচ্ছে, এরকম না যে আমাদের যে ওয়ান্টেড যেটা সেটা হচ্ছে না। এই যে ভাই আমাদের মাইটোসিস যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, সেটাকে আমরা বলি ভাই অনিয়ন্ত্রিত মাইটোসিস। কি বলি ভাই? অনিয়ন্ত্রিত মাইটোসিস। এবং এটার ফলে আসলে কি হয়? এটার ফলে আসলে কি হয়? এটার ফলে হয় ভাই আমাদের শুরুতে টিউমার, টিউমার থেকে পরবর্তীতে হয় ভাই ক্যান্সার, টিউমার থেকে পরবর্তীতে কি হবে? আমাদের ক্যান্সার হয়ে যেতে পারে। গেল। এখন এই যে মাইটোসিস, এই মাইটোসিস আমাদের নিয়ন্ত্রণ করছিল কে? সাইক্লিন সিডিকে না, যেহেতু কোষ চক্র এটাই নিয়ন্ত্রণ করছে, সাইক্লিন সিডিকেই তো এটাকে নিয়ন্ত্রণ করছে। অনেক ক্ষেত্রে কি হইতে পারে? অনেক ক্ষেত্রে আমাদের সাইক্লিন সিডিকে নষ্ট হয়ে যেতে পারে, সাইক্লিন সিডিকে নষ্ট হয়ে যেতে পারে, একটা সমস্যা। তারপরে একটা প্রোটিন আছে, সেই প্রোটিনের নাম হলো P53 প্রোটিন। P53 প্রোটিন, এই প্রোটিনটা কি করতো? এই প্রোটিনটা আসলে কোষকে ডিভিশন থেকে বিরত রাখে, মানে সেল ডিভিশন হইতে দেয় না। এইটা যদি নষ্ট হয়ে যায় তখন কি সেল ডিভিশন বাইরে যাবে না? সেল ডিভিশন যদি বেড়ে যায় তখন কি হবে? তখন ভাই আমাদের কোষ চক্র নিয়ন্ত্রণ হারাই ফেলবে, তখন আমাদের কি হবে ভাই? ক্যান্সার হয়ে যেতে পারে। হয়ে গেল। এখন এই যে ভাই আমাদের এটা একটা। তারপরে ধরো প্যাপিলোমা ভাইরাসের ক্ষেত্রে B6 এবং B7 জিন, কারো বডিতে যদি প্যাপিলোমা ভাইরাসের B6 আর B7 জিন প্রবেশ করে, সেটা আমাদের ক্যান্সার তৈরি করতে পারে, যেটা আমাদের কোষ বিভাজন বাড়ায় দেয় আর কি। গেল। এই কয়েকটা হলো ভাই আমাদের এই ক্যান্সারের ক্ষেত্রে বেসিক ইনফো। এখন দেখো, আমরা অনেকগুলা জিনকে অনেকগুলা নাম দিতে পারি। যেমন সর্বপ্রথম একটা নাম, সেই নামটা হলো অঙ্কোজিন। অঙ্কোজিন গেল। তারপরে ধরো আমাদের একটা নাম দিলাম মিউটাজেন্স। কি ভাই? মিউটাজেন্স দিলাম। তারপরে ধরো আমি আরেকটা নাম দিতে পারি কার্সিনোজেনিক। কি ভাই? কার্সিনোজেনিক। তারপরে একটা নাম হলো মেটাস্টেসিস। এই চারটা নাম হলো আমাদের বইতে আছে। কোনটা দ্বারা আসলে কি বোঝায়? সর্বপ্রথমে অঙ্কোজিন। অঙ্কোজিন দ্বারা আসলে বোঝাচ্ছে হলো আমাদের এক ধরনের জিন, যেটা হলো আমাদের কোষ চক্র বিনষ্ট করে, এটা এক ধরনের জিন। এই জিনের মাধ্যমে যে আমাদের ক্যান্সার তৈরি হবে, বা এই জিনের মাধ্যমে যে টিউমার তৈরি হবে, সেটাকে আমরা বলি অঙ্কোজেনেসিস। কি বলি? অঙ্কোজেনেসিস। এটা আসলে আমাদের টিউমার তৈরি প্রক্রিয়া। যেহেতু অঙ্কোজিন আছে, সেটা আমাদের সেল চক্র বা সেল সাইকেলটাকে আমাদের বিনষ্ট করতেছে, সেহেতু আমাদের যে টিউমারটা তৈরি হচ্ছে, এই প্রসেসটা হলো আমাদের অঙ্কোজেনেসিস। তারপরে আমাদের মিউটাজেন। মিউটাজেন জিনিসটা কি? মিউটাজেন আসলে আমাদের কি করে? মিউটেশন করে। কি করে? মিউটেশন করে। এই মিউটেশনটা আমাদের ক্যান্সার তৈরির জন্য দায়ী। এই মিউটেশন যারা করে, এটাকে আমরা কি বলি? মিউটাজেন্স বলি। এবং এই যে মিউটাজেন্স, এগুলো আসলে ভাই কার্সিনোজেনিক। কার্সিনোজেনিক মানে কি? যারা হলো ক্যান্সার তৈরি করতে পারে। ওকে। তারপরে এই যে টিউমার হইলো, এই যে টিউমার হইলো, আমাদের ধরো ক্যান্সারই হইলো, তাহলে আমাদের হাতে হইলো, এই হাত থেকে যে আমাদের পাতে ছড়ায় যাবে, আস্তে আস্তে পুরো বডিতে ছড়ায় যাবে, এই যে ছড়ায় যাওয়া, এটাকে আমরা বলি মেটাস্টেসিস। এটাকে আমরা কি বলি? মেটাস্টেসিস বলি। বুঝতে পারছো? ওকে। এখন যদি বুঝতে পারো, আমি তোমাকে যদি প্রশ্ন করি যে ভাই আমাদের কোষের মৃত্যু কয় ধরনের? কয় ধরনের সেল ডেথ আছে? সেল ডেথ আছে ভাই আমাদের দুই ধরনের। কি কি? একটা হলো নেক্রোসিস, আর একটা হলো অ্যাপোপ্টোসিস। কোনটা আসলে কি? এই যে ভাই অ্যাপোপ্টোসিস, এটা হলো আমাদের জিন ডিপেন্ডেন্ট বা জেনেটিক্যালি প্রোগ্রামড যে আমাদের ডেথ, সেটা হলো অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস জিনিসটা কি? নেক্রোসিসটা হলো তোমার ধরো নিউট্রিশনের অভাব হলো, তোমার ধরো নিউট্রিশনের অভাব হলো, ধরো তোমার অক্সিজেনের অভাব হলো, ধরো তোমার বডিতে টক্সিক সাবস্টেন্স প্রবেশ করলো, তার ফলে যে ডেথটা, সেটা হলো আমাদের নেক্রোসিস। আর যে আমাদের জেনেটিক্যালি প্রোগ্রাম ডেথ, সেটা আমাদের কি? অ্যাপোপ্টোসিস। এবং মনে রাখবা, এই অ্যাপোপ্টোসিস হয় হলো নিয়ন্ত্রিত হয় মাইটোকন্ড্রিয়ার দ্বারা। কি দ্বারা? মাইটোকন্ড্রিয়ার দ্বারা। এই মাইটোকন্ড্রিয়া অনেক ভাবে হেল্প করে এই মাইটোসিসের ক্ষেত্রে। ওকে, আশা করি বুঝতে পারছো। তাকে এটা যদি বুঝতে পারো, এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে মাইটোটিক ইন্ডেক্স জিনিসটা কি? মাইটোটিক ইন্ডেক্স জিনিসটা কিছুই না, এটা হলো ভাই আমাদের যে মাইটোসিস হচ্ছে এমন কোষের সংখ্যা, আর হলো যে আমাদের মোট কোষের সংখ্যা, এটা হলো আমাদের মাইটোটিক ইন্ডেক্স। ওকে। এখন আমরা শুরু করবো ভাই মেয়োসিস। মেয়োসিস হলো আমাদের এইরকম যে ভাই শুরুতে এই যে মেয়োসিসেরও আমাদের কয়েকটা ধাপ আছে। এই যে প্রোফেজ 1 এর ক্ষেত্রে আমাদের এটাকে আমরা আবার 5টা ভাগে ভাগ করি। এখানে আমাদের এই যে মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2, এটা আমাদের পুরো ছবিটা। এখন যদি আমি একটু ব্যাখ্যা করি ব্যাপারটা কি, যে ভাই মেয়োসিস, শুরুতে মেয়োসিসের ব্যাপারে আমরা কিছু বেসিক জিনিসপত্র জেনে নিই, যে ভাই মেয়োসিস আসলে কি হয়।
ভাই দেখো, এই মেয়োসিসকে আমরা কি বলি? হ্রাসমূলক কোষ বিভাজন বলি। কেন হ্রাসমূলক কোষ বিভাজন বলি? কারণ এটাতে আমাদের প্রথমে 2n থাকে, সেটা থেকে n হয়ে যায়। 2n থেকে যেহেতু আমাদের n হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলি হ্রাসমূলক বিভাজন। এইটাই আসলে আমাদের বিভাজন কয়বার হয়? হ্যাঁ, এই যে মেয়োসিস, এই জায়গায় আমাদের নিউক্লিয়াসের ডিভিশন হয় 2 বার। কয়বার ভাই? 2 বার। নিউক্লিয়াসের কয়বার? 2 বার। ক্রোমোজোমের হয় হলো 1 বার। ক্রোমোজোমের কয়বার হয়? ক্রোমোজোমের বিভাজন হয় ভাই 1 বার। ওকে, এই জায়গায় আমাদের নিউক্লিয়াসের বিভাজন হয় 2 বার, ক্রোমোজোমের হয় 1 বার। ব্যাপারটা কি? দেখো, শুরুতে আমাদের কি থাকে? একটা 2n সেল থাকে। 2n সেল ছাড়া আমাদের মেয়োসিস সম্ভব না। সেটাতে প্রথমে nn হয়ে যাবে। ওকে, এটাকে আমরা বলি মেয়োসিস 1। এটাকে আমরা কি বলি? মেয়োসিস 1। এই যে আমাদের nn হচ্ছে, এই nn হওয়াকেই আমরা বলি নিউক্লিয়াসের বিভাজন। এটা আমাদের নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে বলেই আমরা কি বলি? এটাতে আমাদের nn হচ্ছে। তারপর সেটাতে আবার মাইটোসিস হবে। সেটাতে আবার কি হবে? মাইটোসিস হবে। এই যে মাইটোসিস হচ্ছে, এটাকে আমরা বলি মেয়োসিস 2। এটাকে আমরা কি বলি? মেয়োসিস 2। এই প্রথমটাকে আমরা বলি মেয়োসিস 1, পরেরটাকে বলি আমরা মেয়োসিস 2। এখন এই জায়গায় আমাদের নিউক্লিয়াসের বিভাজন হয় একবার, ক্রোমোজোমের বিভাজন হয় একবার। এই জায়গায় আমাদের নিউক্লিয়াসের বিভাজন হয় একবার। আবার নিউক্লিয়াসের বিভাজন হয় 2 বার, আর ক্রোমোজোমের বিভাজন হয় ভাই আমাদের 1। বুঝতে পারছো? এটা আরেকটু ভালো মতন বুঝতে পারবা যখন আমরা প্রত্যেকটা ফেজ নিয়ে কথাবার্তা বলবো। ওকে, এখন আমরা আসি যে ভাই এই মেয়োসিসের আবিষ্কার করছে কে? এটা আসলে কিভাবে কি? সর্বপ্রথম কথা, এই যে আমাদের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম, এটা সর্বপ্রথম আবিষ্কার করছে কে? বেনেডিন এবং হাউজার। বেনেডিন এবং হাউজার। ওকে, তারপরে এই যে মেয়োসিস সর্বপ্রথম লক্ষ্য করে ভাই বিজ্ঞানী স্ট্রেসবার্গার। বিজ্ঞানী স্ট্রেসবার্গার সর্বপ্রথমে মেয়োসিস লক্ষ্য করলো। তারপর এই মেয়োসিস কার মধ্যে লক্ষ্য করছিল স্ট্রেসবার্গার? লক্ষ্য করছিল ভাই পুষ্পক উদ্ভিদে। তাদের মাঝে ভাইয়া পুষ্পক উদ্ভিদে। ওকে, তারপরে এই যে আমাদের মিওসিস সর্বপ্রথম বলছিল কে? বলছিল ভাই ফার্মার এবং মুর। ফার্মার এবং মুর। ওকে, তারপরে এই যে একদম সরাসরি মেয়োসিস সর্বপ্রথম লক্ষ্য করছিল ভাই গোল কৃমিতে কে? বিজ্ঞানী বোভেরি। ওকে, এই কয়েকটা নাম জানলেই সম্ভব। এখন আমরা মেয়োসিসের ব্যাপারে ডিটেলসে পড়বো। পরে আমরা পড়বো যে ভাই মেয়োসিস আসলে কোথায় হয়। মেয়োসিস কোথায় হয়? কোথায় হয় মেয়োসিস? মেয়োসিস সবসময় এবং সবসময় হবে ডিপ্লয়েড কোষে। কোথায় হবে ভাই? আমাদের ডিপ্লয়েড কোষে সবসময় মেয়োসিস হবে। কখনোই ভাই আমাদের হ্যাপ্লয়েড কোষে এই মেয়োসিস হবে না। এখন এই যে ভাই কোন ধরনের কোষে মেয়োসিস হবে, সেটার ভিত্তিতে আমরা মেয়োসিসকে 3 ধরনের মেয়োসিস বলতে পারি। মেয়োসিসকে আমরা 3 ধরনের মেয়োসিস বলতে পারি। একটা হলো ভাই আমাদের টার্মিনাল মেয়োসিস, একটা হলো ভাই আমাদের স্পোরিক মেয়োসিস, আরেকটা হলো ভাই আমাদের জাইগোটিক মেয়োসিস। একটা হলো টার্মিনাল মেয়োসিস, একটা হলো স্পোরিক মেয়োসিস, আর একটা হলো জাইগোটিক মেয়োসিস। টার্মিনাল মেয়োসিস কোনটা? টার্মিনাল মেয়োসিস হলো ভাই ডিপ্লয়েড যে কোষগুলো আছে, সেগুলো যখন শুক্রাণু বা ডিম্বাণু হবে। এমনিতেই ডিপ্লয়েড যে জীবগুলো আছে, সেটা শুক্রাণু বা ডিম্বাণু তৈরির আগে যে মেয়োসিস, সেটা হলো ভাই আমাদের টার্মিনাল মেয়োসিস। খুবই সহজ, যেটা হলো ভাই আমাদের খুবই জেনারেল যেটা। তারপরে স্পোরিক মেয়োসিস কোনটা? হ্যাঁ, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে। কোন ধরনের উদ্ভিদ? হ্যাঁ, সপুষ্পক। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যখন ভাই আমাদের পরাগধানী হয়, যে ভাই আমাদের পরাগধানী, সেই পরাগধানীর মধ্যে মাইক্রোস্পোর বা পুংরেণু গঠনের সময়, বা ডিম্বাশয়ের মধ্যে যখন মেগাস্পোর বা স্ত্রীরেণু গঠনের সময় হবে, তখন আমাদের স্পোরিক মেয়োসিসটা ঘটে। তার মানে কি? যে ভাই আমাদের পরাগধানী বা ডিম্বাশয়ে, পরাগধানী বা ডিম্বাশয় যখন আমাদের পুংরেণু বা স্ত্রীরেণু তৈরি করতে যাবে, তখন হবে আমাদের কি? স্পোরিক মেয়োসিস। আর এটা ছিল আমাদের শুক্রাণু এবং ডিম্বাণু। ওকে, তারপরে আসবে আমাদের জাইগোটিক। ভাই দেখো, অনেকগুলা জীব আছে যেগুলো ভাই আমাদের জীবই হলো ভাই আমাদের হ্যাপ্লয়েড। জীবই কি ভাই? হ্যাপ্লয়েড। মানে হ্যাপ্লয়েড যদি কখনো জীব হয়, সেটার কি ভাই আমাদের কখনো মিয়োসিস সম্ভব? সম্ভব না। তো সেই ক্ষেত্রে কি হয়? যে ভাই কয়েক ধরনের ছত্রাক এবং শৈবালের ক্ষেত্রে শুরুতে নিষেক হয়, মানে এন আর এন মিলে 2n হবে।
তারপর এখানে আমাদের মিওসিস হবে, তারপর এখানে কি হবে, মিওসিস হবে, সেটাকে আমরা বলি জাইগোটিক মিওসিস। কারণ আগে ভাই আমাদের জাইগোট তৈরি হবে নিষেকের মাধ্যমে, তারপরে আমাদের মিওসিস হবে, এটাকে আমরা কি বলি, জাইগোটিক মিওসিস। বুঝতে পারছো, একটা হলো টার্মিনাল মিওসিস, স্পোরিক মিওসিস, আর একটা হলো জাইগোটিক মিওসিস। এখন এই যে ভাই আমাদের মিওসিস, মিওসিসকে আমরা কেন রিডাকশনাল বলি? দেখো, মিওসিস বলো বা যে ধরনের সেল ডিভিশনে বলো, কোন ধরনের সেল ডিভিশনে মাধ্যমে কি, যে ধরো আমি আমার কোষ মানে আমার ক্রোমোজোম সংখ্যা 46, আমার বাচ্চার হবে হলো তোমার 92, এটা কি কখনো সম্ভব? বা আমার বাচ্চার হবে 23, সম্ভব না। তো আমার 46 মেনটেন করতে হবে। আমরা কি জানি যে ভাই শুক্রাণু ডিম্বাণু দুইটা মিলিত হয়ে আমাদের জাইগোট ফর্ম করবে, বাবার বৈশিষ্ট্যও পাবে, মায়ের বৈশিষ্ট্যও পাবে, এটা হলো আমাদের বাচ্চা হবে, তাই না? এইটার ক্ষেত্রে দেখো, শুরুতে ছিল 46, এটা এখানে যদি 2n থাকতো, 2n থাকতো, এটা 4n হয়ে যেত না? যেহেতু আমাদের এই জায়গায় 2n থাকলে 4n হয়ে যায়, সেহেতু এই জায়গায় আমরা কি করি, আমরা অর্ধেক করে ফেলি। অর্ধেক করে ফেললে কি হয়, আমাদের 2n থাকে, আমাদের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। যেহেতু এই জায়গায় আমাদের 2n থেকে n করতেছি, এই আমাদের রিয়াকশন বা এই যে আমাদের ডিভিশন, এই ডিভিশনটাকে আমরা সেহেতু কি বলি, রিডাকশনাল সেল ডিভিশন। ওকে, বাট এটা আমরা আসলে কেন করতেছি? কারণ বংশ পরম্পরায় যাতে আমাদের ক্রোমোজোম সংখ্যার কোনো ধরনের চেঞ্জ না হয়। ওকে, এখন আমরা মায়োসিস যে প্রসেসটা, এই প্রসেসটার ব্যাপারে ডিটেলস জানবো। সর্বপ্রথম কথা, মায়োসিস, এই যে ভাই মেয়োসিস, মেয়োসিস দুইটা ধাপে বিভক্ত, একটা হলো মেয়োসিস 1, একটা হলো মেয়োসিস 2। একটা হলো মেয়োসিস 1, আর একটা কি ভাই মেয়োসিস 2। এই যে মেয়োসিস 1, সেই মেয়োসিস 1 এ আমাদের কি কি ধাপ আছে? এক নাম্বার হলো প্রোফেজ 1, কি ভাই, প্রোফেজ 1। তারপরে হলো ভাই আমাদের মেটাফেজ 1, এখানে কোনো প্রোমেটাফেজ নাই। তারপরে কি ভাই আমাদের মেটাফেজ 1, তারপর হলো আমাদের এনাফেজ 1, তারপর হলো আমাদের টেলোফেজ 1 গেল। তারপরে আসে ভাই আমাদের মিওসিস 2, এখানে এই সবগুলোরই কি ভাই 2। এই দুইটার মাঝখানে আমাদের একটা জিনিস ঘটে, যেটাকে আমরা কি বলি, ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস, ওকে। এই ইন্টারকাইনেসিস কার কার মধ্যে হয়? মিওসিস 1, মিওসিস 2 এর মধ্যে। ভেরি 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 ইম্পর্টেন্ট ফর রিটেন, যে ভাই হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস কার কার মধ্যে হয়? মিওসিস 1 এবং মিওসিস 2। এই জায়গায় আমাদের আসলে কি হয়, যে ভাই 2n ছিল, সেখান থেকে হবে n, আর n এটা হলো আমাদের মিওসিস 1। তারপর এটাতে আবার মাইটোসিস হবে, মানে একটা মাতৃকোষ থেকে আমরা 4টা অপত্য কোষ পাবো। ওকে, এটা হলো আমাদের মিওসিস। এখন এই যে আমাদের প্রত্যেকটা ধাপ, এই প্রত্যেকটা ধাপের ব্যাপারে ডিটেলসে জানবো। মিওসিসের ক্ষেত্রে প্রোফেজ 1টা পড়লেই আমাদের সব শেষ হয়ে যায়। বাকি সব হলো আমাদের কার মতন? বাকি সব হলো ভাই আমাদের মাইটোসিসের মতন। এখন দেখো, প্রোফেজ 1, এই প্রোফেজ 1টা আমাদের অনেক দীর্ঘ। এই প্রোফেজ 1টা আমাদের দীর্ঘ, এবং এটাতে আমাদের অনেক ধরনের জিনিসপত্র হয়, সেহেতু এটার বোঝার খাতিরে এটাকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। এটাকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। সেটা কি? এক নম্বর হলো আমাদের লেপ্টোটিন, নাম্বার কি ভাই আমাদের লেপ্টোটিন। 2 নাম্বার হলো ভাই আমাদের জাইগোটিন। 3 নাম্বার হলো ভাই আমাদের প্যাকাইটিন। 4 নাম্বার হলো ভাই আমাদের ডিপ্লোটিন। লাস্টে আমরা কি পাই? ডায়াকাইনেসিস। লাস্টে আমরা কি পাই? ডায়াকাইনেসিস। এই প্রত্যেকটা সম্বন্ধে আমাদের ডিটেলস জানতে হবে, যে কোন ধাপে আসলে আমাদের কি কি হয়, কোন ধাপে আমাদের কি কি হয়, এবং সর্বপ্রথম আমাদের এই প্রত্যেকটা সিরিয়ালি জানতে হবে। এই প্রত্যেকটা আমাদের সিরিয়ালি জানতে হবে, ঠিক আছে? তুমি যেভাবে খুশি সেভাবে মনে রাখবা, ঠিক আছে? আমরা অনেকে মনে রাখি কি দ্বারা? লেজ, পাকুড়ে, ডাড়া। লেজ, পাকুড়ে, ডাড়া, তুমি যেভাবে খুশি সেভাবে মনে রাখতে পারো। লেপ্টোটিন, জাইগোটিন, পেকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, তুমি যেইভাবে খুশি সেভাবে তুমি মনে রাখবা। এক একজন এক এক ছন্দ দ্বারা মনে রাখে। ওকে, এখন আমরা প্রত্যেকটার ব্যাপারে একটু একটু করে জানবো। সর্বপ্রথম কথা হলো আমাদের কি? লেপ্টোটিন। সর্বপ্রথম কি ভাই আমাদের? লেপ্টোটিন। এই লেপ্টোটিনে আমাদের কি কি হয়? এই লেপ্টোটিনে আমাদের কি কি হয়? সর্বপ্রথম কথা, এই লেপ্টোটিন যখন আমরা পড়তেছি, লেপ্টোটিনের আরেক নাম আমরা জানবো, যেমন এই লেপ্টোটিনের লেপ্টোস, এটা মানে আমরা জানি হলো চিকন। এটা মানে আমরা কি জানি? চিকন বা পাতলা। আর টিন মানে হলো সুতা, মানে চিকন সুতা। তার মানে কি ভাইয়া? চিকন সুতা। এই জায়গায় আমাদের কি হয়? এই জায়গায় সর্বপ্রথম কি আমাদের প্রোফেজে কি হয়? চলো বিয়োজন না,
তো এটা জলবিয়োজনের মাধ্যমেই শুরু হবে, যে ভাই জলবিয়োজন হইতে থাকবে। তারপরে আমাদেরকে নিউক্লিওলাস, তারপরে এইসব কি আমাদের সরে যেতে নিবে। এই যে ভাই সরে জোরে যাচ্ছে, এই সরে টরে যাওয়ার মধ্যে আমরা কি কি পাই? এক নাম্বার যে জিনিসটা পাই সেটা হলো আমরা বহু ক্রোমোমেয়ার পাই। কি পাই ভাইয়া? ক্রোমোমেয়ার। আমরা এটা অলরেডি ক্রোমোজোম পড়ার টাইমে পড়ে আসছি যে ভাই ক্রোমোমেয়ার জিনিসটা কি, এবং এইটা আমরা দেখতে পাই লেপ্টোটিনে, প্রোফেজ 1 এর লেপ্টোটিনে। এখন এই ক্রোমোমেয়ার জিনিসটা কি? ক্রোমোমেয়ার জিনিসটা আসলে আমরা ডিএনএ কয়েলিং এর কারণে পাই। ডিএনএ কয়েলিং এর কারণে পাই ভাইয়া। লোকালি যদি ডিএনএ কয়েলিং হয়, লোকালি যদি ডিএনএ কয়েলিং হয়, সেখানে আমরা মোটা ব্যান্ড যেটা পাই সেটাকে আমরা বলি ক্রোমোমেয়ার। সেটাকে আমরা কি বলি? ক্রোমোমেয়ার। আসলে কিছুই না, এই যে এরকম ধরো আমাদের, এটা যদি আমাদের ক্রোমোজোম হয়, সেটার গায়ে এরকম এই যে দাগ 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 দাগ, মোটা যে দাগ দাগ, সেটাকে আমরা বলি ক্রোমোমেয়ার। তাহলে আমরা লেপ্টোডেনে কি পাইলাম? এই জল বিয়োজন হয়, ক্রোমোমেয়ার পাই। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা পাই, এছাড়া ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হলো ভাইয়া, এই জায়গায় আমরা পোলারাইজড বিন্যাস দেখতে পাই। কি দেখতে পাই ভাই? আমরা পোলারাইজড বিন্যাস। এবং এটা মেইনলি আমরা দেখতে পাই কিসের ক্ষেত্রে? প্রাণী কোষে। মেইনলি আমরা কিসে দেখতে পাই ভাইয়া? প্রাণী কোষে। আর যদি দুই ধরনের কোষেই আমরা বলি, তাহলে দুই ধরনের কোষে আমরা কি পাই? দুই ধরনের কোষে আমরা বুকে দেখতে পাই। কি দেখতে পাই ভাইয়া? বুকে। বুকে মানে কি? এই বুকে মানে হলো ভাইয়া ফুলের তোড়া। বুকে মানে কি ভাই আমাদের? ফুলের তোড়া। ফুলের তোড়ায় কি হয়? অনেকগুলা ফুল একসাথে থাকে না? এই জায়গায় আমাদের কি হয়? এই জায়গায় আমাদের নিউক্লিয়ার যে মেমব্রেন আছে না, এই নিউক্লিয়ার মেমব্রেনের কাছাকাছি জায়গায় ক্রোমোজোম গুলা একত্রে হয়ে থাকে। এই ক্রোমোজোম গুলা একত্রে থাকে। এইগুলা ভাইয়া, ক্রোমোজোম গুলা আমাদের একত্রে থাকে। দেখতে আমাদের কিসের মতন লাগে? দেখতে আমাদের লাগে হলো ভাই আমাদের বুকের মতন বা ফুলের তোলার মতন। তাহলে লেপ্টোটিনে আমরা কি পাইলাম? যে ভাই এই জায়গায় আমরা ক্রোমোমেয়ার দেখতে পাই, তাছাড়া আমরা পোলারাইজড বিন্যাস পাই পানি কোষের ক্ষেত্রে, আর বুকে দেখতে পাই, পাইলাম। এরপর আসে ভাই আমাদের জাইগোটিন। জাইগোটিন শব্দটা শুনে আমাদের কোন শব্দটা মনে পড়ে? জাইগোট মানে দুইটা জিনিস একত্রে হবে। এই জায়গায় আমাদের তাই হয়। সর্বপ্রথম কথা, এই জায়গার মানে কি? জাইগো মানে কি ভাই? জোড়া। টিন মানে সুতা, মানে দুইটা সুতা আমাদের কি হয়ে যাবে? জোড়া লাগবে। এবং এই যে দুইটা সুতা যে আমাদের জোড়া লাগবে, এই জোড়া যে লাগবে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি সিনাপসিস। কি বলি ভাইয়া? সিনাপসিস। এটাকে আমরা বলি সিনাপসিস। এবং সিনাপসিসের মাধ্যমে এই জায়গায় কি তৈরি হয়? বাইভ্যালেন্ট তৈরি হয়। কি তৈরি হয় ভাইয়া? বাইভ্যালেন্ট। কার কার? দুইটা হোমোলোগাস ক্রোমোজোম। দুইটা ভাইয়া হোমোলোগাস ক্রোমোজোম। দুইটা হোমোলোগাস ক্রোমোজোম যখন আমাদের জোড়া সৃষ্টি করে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ভাইয়া বাইভ্যালেন্ট। এবং যে প্রসেসটার মাধ্যমে করে, সেটাকে আমরা কি বলি ভাইয়া? আমরা বলি এটাকে সিনাপসিস। এবং এই জায়গায় আমাদের কি হয় ভাইয়া? প্রাণী কোষের ক্ষেত্রে আর কি, প্রাণী কোষের ক্ষেত্রে আমাদের সেন্ট্রিওল আছে না ভাইয়া? সেই সেন্ট্রিওলের ডিভিশন শুরু হয়। সেন্ট্রিওলের ডিভিশন শুরু হয়। মেইনলি আমাদের এই যে সিনাপসিস এবং বাইভ্যালেন্ট বেশি ইম্পর্টেন্ট গেল। তারপর আসে ভাই প্যাকাইটিন। যদি আমি বলি যে ভাই প্রোফেস 1 এর একটা ধাপ থেকে প্রশ্ন আসবে, সেটা হলো আমাদের প্যাকাইটিন। সেটা কি ভাইয়া? প্যাকাইটিন। এই প্যাকাইটিন মানে কি? এই যে আমাদের প্যাকাই, প্যাকাই মানে হলো মোটা। প্যাকাই মানে কি ভাই? মোটা। আর টিন মানে তো সুতা। টিন মানে কি ভাই? আমাদের সুতা। এই জায়গায় আমাদের কি হয়? এই জায়গায় এক বাক্যে, যদি আমি বলি এক বাক্যে কি হয়, এই জায়গায় হয় আমাদের ক্রসিং ওভার। কি হয় ভাইয়া? ক্রসিং ওভার। ক্রসিং ওভার জিনিসটা কি? ক্রসিং ওভার জিনিসটা কি? ভাই দেখো, ক্রসিং ওভার জিনিসটা হলো যে এইটা। এই জায়গায় দেখো ভাইয়া, যে আমাদের ধরো এই যে দুইটা হোমোলোগাস ক্রোমোজোম, দুইটা হোমোলোগাস ক্রোমোজোম আমাদের শুরুতে কি করছিল? যে ভাই আমাদের বাইভ্যালেন্ট তৈরি করছিল। তারপরে এই যে দুই ভাগে ভাগ হয়ে যায়, টেট্রাড ফর্ম করে। দেন এই জায়গায় দেখো, দুইটা নন সিস্টার ক্রোমাটিড একে অপরের মাঝে জিনিসপত্র বিনিময় করে বা জিন বিনিময় করে। এই যে ভাই আমাদের জিনগুলো বিনিময় হচ্ছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ভাইয়া ক্রসিং ওভার। তার মানে প্যাকাইটিনে আমাদের কি হয়? প্যাকাইটিনে আমাদের ক্রসিং ওভার হয়। কিন্তু ক্রসিং ওভার হওয়ার আগে আরো কি কি হয়? ক্রসিং ওভার হওয়ার আগে কি কি হয়? ক্রসিং ওভার হওয়ার আগে এই জায়গায় আমাদের টেট্রাড ফর্মেশন হয়। কি ফর্মেশন হয় ভাই আমাদের? টেট্রাড। টেট্রাড জিনিসটা কি? যে ভাই আমাদের দুইটা হোমোলোগাস ক্রোমোজোম, দুইটা হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি ছিল। দুইটা হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি ধরো আমাদের কি ফর্ম করছিল? আমাদের পাশাপাশি হলো আমাদের বাইভ্যালেন্ট ফর্ম করছিল। কি ফর্ম করছিল ভাইয়া? বাইভ্যালেন্ট। এই যে বাইভ্যালেন্ট গুলা, এগুলো আবার কি অনুদৈর্ঘ্য বা লম্বালম্বি ভাবে সেন্ট্রোমিয়ার বাদে বিভাজন হয়ে যায়। তাহলে কি চারটা হয়ে যায় না হাত? এই যে চারটা হাত, এটাকে আমরা বলি টেট্রাড। এটাকে আমরা কি বলি? টেট্রাড। এবং তারপরে কি হয়? এরা ভাই আমাদের একটা এক্স আকৃতি ফর্ম করে। এই জায়গায় ধরো আমাদের
একটা এক্স আকৃতি ফর্ম করবে। এই যে আমাদের এক্স আকৃতি, এই এক্স আকৃতি এই জায়গায় আমাদের স্থান বিনিময় হবে। স্থান বিনিময় হওয়ার ফলে যে প্রসেসটা, এটাকে আমরা বলি ক্রসিং ওভার। এই স্থান বিনিময় হওয়াকে আমরা কি বলি? ক্রসিং ওভার। এটা হয় কাদের কাদের মধ্যে? যেমন ধরো এইটাকে এটার কি বলা হয়? সিস্টার ক্রোমাটিড। আর এইটাকে এটার কি বলা হয়? নন সিস্টার ক্রোমাটিড না? স্থান বিনিময়টা হয় হলো আমাদের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। কাদের মধ্যে ভাইয়া? নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। ওকে। এবং এই যে আমাদের জায়গাটা, এটাকে আমরা কি নাম দিই ভাই? কায়াজমাটা। কি নাম দিই ভাই আমরা? কায়াজমাটা। ওকে। এই যে এক্স আকৃতির স্ট্রাকচার, এটাকে আমরা কি বলি? কায়াজমাটা। বুঝলাম। এরপরে আসে ভাই আমাদের ডিপ্লোটিন। এরপরে আমাদের কি আসে ভাই? ডিপ্লোটিন। ডিপ্লোটিন জিনিসটা কি? এই ডিপ্লোটিন ধাপেই বা কি হয়? এটা মানেটা কি? এটাকে দেখি আমরা। দেখো, ডিপ্লো, ডিপ্লো মানে বোঝায় বা ডাবল। ডিপ্লো মানে কি বোঝায়? ডাবল। আর টিন মানে হলো সুতা। টিন মানে বোঝায় হলো সুতা। দেখো, এই যে ভাই আমাদের এই ধাপে কি হয়? দেখো, এই যে কায়াজমাটা ফর্ম হয়েছিল না? এই কায়াজমাটার যে আমাদের ক্রোমোজোম গুলা, এই ক্রোমোজোম গুলা একে অপরের মাঝে কি শুরু করে ভাই? আমাদের বিকর্ষণ শুরু করে। কি তৈরি করে? বিকর্ষণ শুরু করে। মানে ধরো এই জায়গায় আমাদের একটা সেন্ট্রোমিয়ার আছে, এই জায়গায় একটা মানে সেন্ট্রোমিয়ার আছে, এই দুইটা একে অপরকে বিকর্ষণ শুরু করে, বা ক্রোমোজোম গুলা একে অপরকে বিকর্ষণ করা শুরু করে। বিকর্ষণ শুরু হলে কি হবে? একটা একটা থেকে দূরে সরে যেতে নেবে, এবং এই জায়গায় তৈরি হবে লুপ। ডিপ্লোটিনের একদম প্রিমিয়াম বৈশিষ্ট্য হলো লুপ তৈরি হওয়া। কি তৈরি হওয়া হবে? আমাদের লুপ তৈরি হওয়া। যেহেতু আমাদের বিকর্ষণ শুরু হয়, এটার ফলে আমাদের লুপ তৈরি হয়, এবং কায়াজমাটা আসলে প্রান্তের দিকে বা টার্মিনালি সরে যায়, এবং এটাকে আমরা বলি টার্মিনালাইজেশন। যদি আমাদের ডিপ্লোটিন থেকে দুইটা জিনিস লিখতে হয়, লিখতে হবে টার্মিনালাইজেশন হয় এবং লুপ তৈরি হয়। টার্মিনালাইজেশন হয় এবং লুপ তৈরি হয়। এবং এই জায়গায় যদি আমাদের কায়াজমা থাকে দুইটা বা তার অধিক, এই জায়গায় আমাদের লুপের অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি। আর যদি একটা কায়াজমাটা থাকে, সেখানে আমাদের অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি। কত ডিগ্রি ভাইয়া? 180 ডিগ্রি। বুঝতে পারছো? ওকে। এরপরে আসি ভাই আমাদের ডায়াকাইনেসিস। এরপরে কি আসে ভাই? আমাদের ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসে খুবই কম জিনিসপত্র, এখানে আসলে বেশি কিছু আমাদের জানতে হয় না। এই জায়গায় আমাদের বেশি কিছু জানতে হয় না। সর্বপ্রথম ভাই ডায়াকাইনেসিস। ডায়া মানে কি? ডায়া মানে হলো অপর পাশে। ডায়া মানে কি? ডায়া মানে হলো অপর পাশে। আর কাইনেসিস মানে কি? কাইনেসিস মানে হলো চলন। কাইনেসিস মানে হলো চলন, মানে অপর পাশে চলন বা সমাবেশ করা। এটাকে আমরা কি বলি? ডায়াকাইনেসিস বলি। এবং এই জায়গায় আসলে আমাদের কি হয়? এই জায়গায় আমাদের আসলে টার্মিনালাইজেশন চলতেই থাকে। তার পাশাপাশি আমাদের যে নিউক্লিওলাস ছিল, তারপর আমাদের যে নিউক্লিয়ার মেমব্রেন ছিল, এই সবগুলা আমাদের অদৃশ্য হয়ে যায়। সবগুলো আমাদের কি হয়ে যায়? অদৃশ্য হয়ে যায়। এই হলো আমাদের প্রোফেস ওয়ান। তাহলে প্রোফেস ওয়ানের যদি শুরু থেকে বলি, যে ভাই একদম স্বাভাবিকভাবে, ভাই কোনটার ক্ষেত্রে কোনটা মেইন, যে ভাই শুরুতে আমাদের কি ছিল? লেপটোটিন। শুরুতে আমাদের কি ছিল? লেপটোটিন। এই লেপটোটিনের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ হলো বুকে ফর্মেশন। কি ভাই? বুকে ফর্মেশন এবং পোলারাইজেশন বা পোলারাইজড বিন্যাস। পোলারাইজড বিন্যাস গেল। তারপরে আসে আমাদের জাইগোটিন। তারপরে কি আসবে? আমাদের জাইগোটিন। জাইগোটিনের ক্ষেত্রে কি ভাই? সিনাপসিস। যেটা আমাদের কি তৈরি করে ভাই? বাইভ্যালেন্ট তৈরি করে। কি তৈরি করে? বাইভ্যালেন্ট তৈরি করে। করলো। তারপর আসবে আমাদের প্যাকাইটিন। তারপরে কি আসবে? আমাদের প্যাকাইটিন। প্যাকাইটিনের ক্ষেত্রে কি হবে? আমাদের ক্রসিং ওভার হয়। কি হয়? ক্রসিং ওভার হয়। কিসের ক্রসিং ওভার হবে ভাই? কায়াজমাটার। কিসের ভাইয়া? কায়াজমাটার ক্রসিং ওভার হবে। এবং কায়াজমাটা কিসের মধ্যে পাই আমরা? টেট্রাডে পাই। কিসে পাই? টেট্রাড। তারপর আসবে আমাদের ডিপ্লোটিন। কি আসে ভাইয়া? ডিপ্লোটিন। ডিপ্লোটিনে আমরা কি পাই? লুপ পাই, টার্মিনালাইজেশন পাই। কি পাই? টার্মিনালাইজেশন। তারপরে আমাদের আসে ভাই ডায়াকাইনেসিস। এই ডায়াকাইনেসিস আমাদের টার্মিনালাইজেশন চলতে থাকে। তাছাড়া ভাই নিউক্লিয়ার মেমব্রেন, তারপরে নিউক্লিয়ারাস বিলুপ্ত হতে থাকে। হলো। এরপরে আসবে আমাদের মেটাফেজ ওয়ান। মেটাফেজ ওয়ানে কি হবে? স্বাভাবিকভাবে মেটাফেজ ওয়ানে কি হয়? মেটাফেজ ওয়ানে আমাদের সবগুলা মাঝখানে বরাবর আসতে থাকে। মেটাফেজ এ কি হয়? বা সবকিছু মাঝখানের দিকে আসতে থাকে, কিন্তু এই জায়গায় আমাদের সেন্ট্রোমেয়ার বিভক্ত হয় না। সেন্ট্রোমেয়ার বিভক্ত হয় না। আগে বিভক্ত হওয়ার কারণে সমান সমান ক্রোমোজোম সংখ্যা পেতাম, এবার তা পাবো না। নাফাজ ওয়ানে কি হবে? বিভক্ত হয় নাই। বিভক্ত যেহেতু হয় নাই, যদি আমাদের 4টা ক্রোমোজোম থাকে, যদি ধরো আমাদের 4টা ক্রোমোজোম থাকে, দুইটা যাবে একদিকে, বাকি দুইটা যাবে আরেক দিকে। ঠিক আছে? এই যে দুইটা দুইটা করে দুই দিকে চলে যাচ্ছে, এর জন্য আমাদের কি হচ্ছে? এর জন্য আমাদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে। শেপ আমরা আগের মতো VLJI পাবো।
আগের মতোই ভিএলজিআই পাবো। ওকে, তারপর আসে টেলোফেজ 1। টেলোফেজ 1 এও ভাই সেম, টেলোফেজ 1 এও আমাদের এটা হলো মাইসিস 1 এর শেষ ধাপ। এই জায়গায় আমাদের কি হবে, এটা হলো প্রোফেজ 1 এর একদম উল্টা। নিউক্লিয়ার এনভেলপ, তারপর নিউক্লিওলাস, এগুলো সব আগের মতন ফিরে আসবে। ঠিক আছে, এখন এই জায়গায় সাইটোকাইনেসিস হবে কি হবে না, দেখো এই জায়গায় আমাদের সাইটোকাইনেসিস হতেও পারে নাও হতে পারে, এটা হলো প্রজাতির উপর নির্ভর করে। কিন্তু সাইটোকাইনেসিস হোক না হোক, এই জায়গায় আমাদের কি হবে, এই জায়গায় আমাদের ইন্টারকাইনেসিস হবে। এই জায়গায় আমাদের কি হবে, ইন্টারকাইনেসিস হবে। এবং এই ইন্টারকাইনেসিস এবং ইন্টারফেজের মধ্যে ডিফারেন্স আমাদের পরীক্ষায় আসে। মেইন ডিফারেন্স কি, এই জায়গায় আমাদের ডিএনএ রেপ্লিকেশন হয় না, ডিএনএ রেপ্লিকেশন হয় না। ওকে, এছাড়া আমাদের আরএনএ তৈরি হবে, প্রোটিন তৈরি হবে, ইত্যাদি তৈরি হবে। এরপর আসে আমাদের মেয়োসিস 2। এই মেয়োসিস 2 একদম আমাদের মাইটোসিসের মতন, শুধু এই জায়গায় আমাদের কি নাই, প্রোমেটাফেজ নাই। একদম মাইটোসিসের মতন, শুধু এই জায়গায় ডিফারেন্স হলো প্রোমেটাফেজ নাই। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরে যদি আমি বলি যে ভাই আমাদের আরেকটা জিনিস নিয়ে একটু বেশি জানতে, সেটা হলো ক্রসিং ওভার। কি নিয়ে ভাই, ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারটা কোন বিজ্ঞানী আবিষ্কার করছে, ক্রসিং ওভারটা কোন বিজ্ঞানী আবিষ্কার করছে, আবিষ্কার করছে ভাই থমাস হান্ট মর্গান। এ ভাইয়া থমাস হান্ট মর্গান। কত সালে ভাই, 1909 সালে। কত সালে, সরি 1933 সালে, সরি 1909 সালে। কত সালে ভাইয়া, 1909 সালে। নোবেল পাইছে 1933 সালে। কিসের মধ্যে আবিষ্কার করছে, ভুট্টা উদ্ভিদে। কিসের মধ্যে ভাইয়া, ভুট্টা উদ্ভিদে সে আবিষ্কার করলো। কারণ এই ক্রসিং ওভারের আসলে গুরুত্বটা কি, এই জিনিসটা কি, এটা তো আমরা জানি যে ভাই প্লাজমা ছিল এক্স আকৃতির, সে জায়গায় ভাইয়া দুইটা নন সিস্টার ক্রোমাটিড একে অপরের স্থান বিনিময় করবে। স্থান বিনিময় করার জন্য আগে জিনিসটা কাটতে হবে। কাটবে কে, এন্ডোনিউক্লিয়াস এনজাইম। কাটবে কে ভাইয়া, এন্ডোনিউক্লিয়াস এনজাইম। তারপরে কাটা পরে আবার লাগাইতে হবে না, লাগাবে কে ভাইয়া, লাইগেজ এনজাইম। লাগাবে হলো আমাদের লাইগেজ এনজাইম। ওকে, এটা গুরুত্ব কি, গুরুত্ব হলো কি যে ভাই আমাদের জেনেটিক যে ডিফারেন্স গুলা, জেনেটিক যে বৈচিত্র্য, এই বৈচিত্র্য আমাদের ক্রসিং ওভারের কারণেই হয়। তারপরে তো আমার হওয়ার কোন আর প্রশ্ন দেখতেছে, আর কোথাও তো বিনিময় হয় না, হইলো। তারপরে আমাদের উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন প্রকরণ পাওয়া যাবে, বংশগতি পরিবর্তন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো জেনেটিক ম্যাপিং। জেনেটিক ম্যাপিং, আমরা ক্রসিং ওভারের মাধ্যমে জেনেটিক ম্যাপিং করতে পারি বা জেনেটিক ম্যাপ তৈরি করতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে ক্রোমোজোমের জিনের অবস্থান ইত্যাদি ইত্যাদি। এছাড়াও এই চ্যাপ্টারে আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে যে ভাই পেঁয়াজের মূলে কয়টা ক্রোমোজোম থাকে, 16টা ক্রোমোজোম থাকে পেঁয়াজের মূলে। পেঁয়াজের মূলে ভাইয়া 16টা ক্রোমোজোম থাকে। সো আশা করি বুঝতে পারছো। এই হলো আমাদের আজকের এই কোষ বিভাজন রিলেটেড এই চ্যাপ্টারে। কোনো প্রশ্ন থাকলে দয়া করে জানাবা, এবং সবাই হাসান স্যারের বইটা ফলো করবা। এই জায়গায় যতগুলো ডিফারেন্স আছে সবগুলো ডিফারেন্স তুমি পড়ে নেবা, এই চ্যাপ্টারের ডিফারেন্স গুলো আমাদের লাগে। তো আশা করি সবাই বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।